হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং কম্পিটিটিভ স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা কর্মসংস্থান যে পত্রিকা আছে 27 তারিখের তার আমরা প্র্যাকটিস সেট আলোচনা করব। এটা তোমাদের 85টা কোশ্চেনের একটা প্র্যাকটিস সেট। আজকে আমরা 50টা কোশ্চেন আলোচনা করব, বাকি যে কোশ্চেনগুলো থাকবে সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে ক্লাসটিকে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো এখানে কি আছে না, এখানে আজকে আমরা 50টা কোশ্চেন আলোচনা করব, 50টা, ঠিক আছে। তার মধ্যে থাকবে জিকে আর ম্যাথের পার্টটা থাকবে। বাকি যে পার্ট ইংলিশ আর রিজনিং সেটা আমরা পরের ক্লাসে কমপ্লিট করব। এটা একটা রেকর্ডেড ক্লাস, ঠিক আছে। এটা রেকর্ডেড ক্লাস, নেটওয়ার্কের ডিস্টার্ব প্রচুর, তার জন্য এটা একটা রেকর্ডেড ক্লাস, এটা লাইভ ক্লাস নয়, ঠিক আছে। দেখো প্রথমের প্রশ্ন কি আছে, কি বলা আছে, সালেম স্টিল প্ল্যান্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত। আর এর পিডিএফ পেতে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে বং কম্পিটিটিভ স্টাডি, সেই টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাবে। কি বলা আছে, সালেম স্টিল প্ল্যান্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত। বলো তো এর কারেক্ট অ্যান্সার কি হবে। না, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন সি হবে কারেক্ট। তামিলনাড়ুতে আছে সালেম স্টিল প্ল্যান্ট। তোমাকে যদি এখানে জিজ্ঞেস করে যে সেল সম্পর্কে, ঠিক আছে, SAIL, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া যেটা, ঠিক আছে, সেল, তাহলে এর হেডকোয়ার্টার কোথায় বলো তো। এর হেডকোয়ার্টার হয়ে যাবে নতুন দিল্লি। কোথায়? নতুন দিল্লি। তোমাকে যদি জিজ্ঞেস করে এখানে যে এর ফরমেশন বা এর গঠন কবে হয়েছিল, এর গঠন কবে হয়েছিল, গঠন হয়েছিল 24শে জানুয়ারি 1973-এ। 24শে জানুয়ারি 1973-এ এর গঠন হয়েছিল। এর আন্ডারেই যে এর আন্ডারেই কি আছে না, ভিলাই আছে, রাউরকেল্লা, তারপরে বোকারো, সালেম, দুর্গাপুর, এগুলো সবগুলো এই সেলের আন্ডারেই পড়ে, ঠিক আছে। এগুলো মনে রাখবে। এরপরে তোমাকে এখান থেকে ইম্পর্টেন্ট জিজ্ঞেস করতে পারে যে টিস্কো, টিস্কো সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করতে পারে। টিস্কো কি বলতো, টিস্কো টাটা স্টিল, ঠিক আছে। টাটা স্টিলের যে ফরমেশন, টাটা আয়রন অ্যান্ড স্টিল যেটা, তাহলে এর যে ফরমেশন হয়েছিল এটা জিজ্ঞেস করে। সাল ভালো করে মনে রাখবে, 1907 সালে। কোথায় ফরমেশন হয়েছিল এর? জামশেদপুরে। জামশেদপুর, জামশেদপুর, এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তোমাকে জিজ্ঞেস করবে যে জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত, সেটা হয়ে যাবে সুবর্ণরেখা। সুবর্ণরেখা, সুবর্ণরেখা নদীর তীরে জামশেদপুর অবস্থিত, এটা ভালো করে মনে রাখবে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে ভিলাই, ঠিক আছে, ভিলাই সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করতে পারে। ভিলাই, এটাও মনে রাখবে। ভিলাই এটা কোথায় আছে বলো তো। এটা হচ্ছে ভারতের বৃহত্তম, ভারতের বৃহত্তম, ভারতের মধ্যে বৃহত্তম ইস্পাত কারখানা, বৃহত্তম, ঠিক আছে। এটাও ভালো করে মনে রাখবে। এরপরে এখানে আর কি মনে রাখবে, ভিলাই কোথায় আছে, এটা কার হেল্পে হয়েছিল বলো তো। কার হেল্পে হয়েছিল? USSR, ঠিক আছে, রাশিয়ার এর হেল্পে এটা বানানো হয়েছিল 1957 সালে, 1957 সালে। এরপরে দেখো ভিলাই তো হয়ে গেল, এরপরে আরেকটা মনে রাখবে তোমরা, রাউরকেল্লা। রাউরকেল্লা এটাও তোমরা মনে রাখবে। রাউরকেল্লা, রাউরকেল্লা এটা কোথায় আছে বলো তো। এটা কোথায় আছে? ওড়িশাতে আছে। ওড়িশা, ওড়িশাতে আছে, ব্রাহ্মণী নদীর তীরে আছে। কোথায়? ব্রাহ্মণী, ব্রাহ্মণী নদীর তীরে, এটাও ভালো করে মনে রাখবে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে এটা কার হেল্পে বানানো হয়েছিল, কবে বানানো হয়েছিল, এটাও বানানো হয়েছিল 1956 সালে। কার হেল্পে? না, জার্মানির সহায়তায়। জার্মানির সহায়তায় এটাকে বানানো হয়েছিল, রাউরকেল্লার যে স্টিল প্ল্যান্ট আছে সেটা। এটাও ভালো করে তোমরা মনে রাখবে, ঠিক আছে। আরেকটা মনে রাখবে, বোকারো, ঠিক আছে, বোকারো স্টিল প্ল্যান্ট, বোকারো, এটা কোথায় আছে? এটা আছে ঝাড়খণ্ডে। কোথায় আছে? ঝাড়খণ্ড। এগুলো মনে রাখবে, ঠিক আছে। এটাও কার হেল্পে বানানো হয়েছিল? না, এটাও USSR বা রাশিয়া, সোভিয়েত ইউনিয়নের হেল্পে বানানো হয়েছিল। কত সালে? 1964 সালে। 1964 সালে এটাকে বানানো হয়েছিল, এটাও তোমরা মনে রাখবে। এর পরেরটা দেখো, কি বলা আছে না, চুনা পাথর হলো, চুনা পাথর আসলে কি একটা? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, না কোনোটিই নয়। এর কারেক্ট অ্যান্সার কি হবে বলো তো। চুনা পাথর আসলে একটা হয়ে যাবে পাললিক শিলা। কি হবে? না, পাললিক শিলা, পাললিক শিলা, ঠিক আছে। এটা হয়ে যাবে চুনাপাথর, তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, বি হয়ে যাবে কারেক্ট। তোমাকে যদি জিজ্ঞেস করে এখানে যে চুনাপাথরের সংকেত কি বলতো, চুনাপাথরের সংকেত কি, সেটা হয়ে যাবে CaCO3। কি হবে? CaCO3, এটা ছোট হাতের হবে, ক্যালসিয়াম
কার্বনেট, CaCO3, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেট হয়ে যাবে এর রাসায়নিক কেমিক্যাল নেম আর কি, রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট। তোমাকে যদি এখানে জিজ্ঞেস করে, ঠিক আছে, এখানে আর কি জিজ্ঞেস করতে পারে যে এটাকে কুইক লাইমও বলা হয়, চুনা পাথরকে কি বলা হয়, না এটাকে কুইক লাইমও বলা হয়, কুইক লাইম, এটাও তোমরা মনে রাখবে। আর কি বলা হয়, দেখো CaCO3 একটা, তোমরা এখানে বিক্রিয়া মনে রাখবে, এখানে যখন তাপ দেওয়া হয় না, এখানে যখন তাপ দেওয়া হয়, চুনা পাথরকে যখন তাপ দেওয়া হয়, সেটা কি হয়ে যায়, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়, এটাও তোমরা মনে রাখবে। ঠিক আছে, এটাকে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড, এটাই হচ্ছে পোড়া চুন। কি না, পোড়া চুন, ক্যালসিয়াম অক্সাইড, CaO। এরপরে তোমাকে জিজ্ঞেস করে এখানে চুনা পাথর, চুনা পাথর যেটা আছে, চুনা পাথর রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়, চুনা পাথর রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়, না এটাই রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয়, মার্বেল। ঠিক আছে, এটা মনে রাখবে। আর আরেকটা মনে রাখবে বেলে পাথর, বেলে পাথরও পাললিক শিলা, বেলে পাথর রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়, সেটা হয়ে যাবে কোয়ার্টজাইটে পরিণত হয়, কোয়ার্টজাইট, কোয়ার্টজাইটে পরিণত হয়, এটাও মনে রাখবে। ঠিক আছে, এগুলো তোমরা মনে রাখবে। আর একটা জিনিস মনে রাখবে, নবীন পলিমাটিকে কি বলা হয়, নবীন পলিমাটিকে কি বলা হয়, যে পলিমাটি নতুন সেটাকে কি বলা হয়, নবীন পলিকে বলা হয় খাদর, কি বলা হয়, খাদর। আর যেটা পুরনো পলিমাটি সেটাকে কি বলা হয়, না পুরনো পলিমাটিকে কি বলা হয়, সেটাকে বলা হয় ভাঙর, ভাঙর। এই দুটো জিনিস মনে রাখবে, খাদর আর ভাঙর, খাদর আর ভাঙর, এই দুটো জিনিস মনে রাখবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো, ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়, ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়, শ্যামজি কৃষ্ণ বর্মা, মাদাম কামা, মদনলাল ধিংড়া, না লালা হরদয়াল। এটার কারেক্ট অ্যান্সার কি হবে বলো তো, ভারতের বিপ্লববাদের জনক, এটা কি হয়ে যাবে, না এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মদনলাল ধিংড়া। না, এটা হবে না, এটা কি হবে, সরি, মাদাম কামা হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার, বি হবে কারেক্ট, মাদাম কামা হবে কারেক্ট। ঠিক আছে, এরপরে দেখো, তোমাকে যদি জিজ্ঞেস করে এখানে ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়, ভারতের বিপ্লববাদের জনক, জননী নয়, ঠিক আছে, ভারতের বিপ্লববাদের জনক, সেটা কি হয়ে যাবে বলো তো, বিপ্লববাদের জনক কাকে বলা হয়, না এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে, বাসুদেব বলবন্ত ফাড়কে। কি, বাসুদেব, বাসুদেব বলবন্ত ফাড়কে। ঠিক আছে, একে কি বলা হয়, না ভারতের বিপ্লববাদের জনক বলা হয়, ভারতের বিপ্লববাদের জনক বলা হয়। এরপরে তোমাকে যদি জিজ্ঞেস করে এখানে ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলে, ভারতের, ভারতের জাতীয়তাবাদের জনক, বলো তো, জাতীয়তাবাদের জনক কাকে বলে, সেটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, বিবেকানন্দ। ঠিক আছে, বিবেকানন্দ হয়ে যাবে তার অ্যান্সার। ঠিক আছে, এরপরে তোমাকে জিজ্ঞেস করে এখানে, এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে এখানে যে ভারতের, ভারতের অস্থিরতার জনক কাকে বলে, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, ঠিক আছে, ফাদার অফ, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, সেটা কি হয়ে যাবে বলো তো, সেটা কে হবেন, না এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তিলক, নাকি বাল গঙ্গাধর তিলক, BG তিলক। ঠিক আছে, এটাও তোমরা মনে রাখবে, অস্থিরতার জনক, ভারতের অস্থিরতার জনক বলা হয় বাল গঙ্গাধর তিলককে, এটা তোমরা মনে রাখবে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে আর এটা কে বলেছিলেন বলো তো, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বাল গঙ্গাধর তিলককে কে বলেছিলেন, এটাও তোমাদেরকে জিজ্ঞেস করে, না কে বলেছিলেন, এটা কে বলেছিলেন, এটা কে বলেছিলেন বলো তো, না এটা বলেছিলেন তোমার ভি রিচাল। ঠিক আছে, ভি রিচাল। ঠিক আছে, এটাও তোমরা মনে রাখবে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে ফাদার অফ নেশন, এটা তো সবাই জানে যে ফাদার অফ নেশন কাকে বলা হয়, ফাদার অফ নেশন, জাতির জনক, এটা সবাই জানে গান্ধীজিকে বলা হয়, কাকে, না গান্ধী। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে এখানে ফাদার অফ, ফাদার অফ রিপাবলিক অফ ইন্ডিয়া, ঠিক আছে, ফাদার অফ
রিপাবলিক প্রজাতন্ত্র, ঠিক আছে, রিপাবলিক অফ ইন্ডিয়া, এটা কি হয়ে যাবে? না এটা হয়ে যাবে তোমার বি আর আম্বেদকর। কি হবে? বি আর আম্বেদকর। ঠিক আছে, এরপরে তোমাকে জিজ্ঞেস করে এখানে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স, ঠিক আছে, আধুনিক আধুনিক অর্থনীতির জনক, এটাও জিজ্ঞেস করে তোমাদেরকে। ঠিক আছে, ফাদার অফ মডার্ন মডার্ন ইকোনমিক্স, ঠিক আছে, আধুনিক অর্থনীতি, আধুনিক অর্থনীতি জনক কে হয়ে যাবে? সেটা কি হবে বলো তো? সেটা কি হবে? মহাদেব গোবিন্দ রানাডে। কি হবে? মহাদেব গোবিন্দ রানাডে। এটা হলো ভারতের কথা হচ্ছে, তাহলে মহাদেব মহাদেব গোবিন্দ রানাডে, এটা মনে রাখবে। এর পরের প্রশ্ন দেখো, ১৩ পার্বণ উপন্যাসটি কার লেখা? ১৩ পার্বণ উপন্যাসটি কার লেখা? সমরেশ বসু, সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায় না বিমল কর? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? ১৩ পার্বণ উপন্যাসটি কার লেখা? বলো। দেখো এর আগের অপশনে আর একটা জিনিস এখানে মনে রাখবে, লালা হরদয়ালকে নিয়ে। লালা হরদয়ালকে নিয়ে তোমরা একটা জিনিস মনে রাখবে, যেটা হয়ে যাবে তোমার যে সান ফ্রান্সিসকোতে তিনি কি করেছিলেন? না গদর পার্টির প্রতিষ্ঠা করেছিলেন। গদর পার্টি, গদর পার্টির প্রতিষ্ঠা করেছিলেন তিনি। কবে? কত সালে? সেটা হয়ে যাবে ১৯১৩ সালে। ১৯১৩ সালে কোথায়? সান ফ্রান্সিসকো, সান ফ্রান্সিসকো, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। এর পরের প্রশ্ন দেখো, ১৩ পার্বণ উপন্যাসটি কার লেখা? সমরেশ বসু, সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায় না বিমল কর? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে বলো তো? এর কারেক্ট অ্যান্সার কি হবে? দেখো ১৩ পার্বণ উপন্যাস, এটা হয়ে যাবে সমরেশ মজুমদারের লেখা। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, বি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, এরপরে তোমাকে এখানে জিজ্ঞেস করে যে আর কি কি লেখা আছে? না ১৩ পার্বণ সঙ্গে আরেকটা লিখেছেন তিনি, সেটা হচ্ছে স্বপ্নের বাজার, স্বপ্নের বাজার, স্বপ্নের বাজার, ঠিক আছে। এরপরে দেখো তোমাকে এখানে কিছু মনে রাখতে হবে, কিছু উপন্যাস তোমাকে এখানে মনে রাখতে হবে, ঠিক আছে। যেমন সুনীল গঙ্গোপাধ্যায়, এখানে তুমি দেখতে পাচ্ছ এর লেখা দুটো উপন্যাসের নাম বলো তো, কি হয়ে যাবে? একটা হবে প্রথম আলো, একটা হবে প্রথম আলো, প্রথম আলো, আর একটা হয়ে যাবে অরণ্যের দিন রাত্রি, অরণ্যের অরণ্যের দিন রাত্রি, ঠিক আছে, এটা মনে রাখবে। এরপরে দেখো, এরপরে দেখো তোমাকে যদি এখানে আরো জিজ্ঞেস করে, যেমন গোরা, ঠিক আছে, গোরা কার লেখা? গোরা, আমি এই সাইডে লিখছি গোরা, কি হয়ে যাবে বলো তো? গোরা উপন্যাস, এটা কার হবে? রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে এখানে শেষের কবিতা, এটাও কার? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। শেষের কবিতা, শেষের কবিতা জিজ্ঞেস করেছিল তোমাদের পরীক্ষায়, শেষের কবিতা, প্রিভিয়াস ইয়ারে আছে এটা। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে শ্রীকান্ত, শ্রীকান্ত, শ্রীকান্ত সঙ্গে দেবদাস, দেবদাস, আর কি আছে? আর কি আছে বলো তো? আর আছে পরিণীতা, পরিণীতা, এগুলো কার? এগুলো কার লিখা? এই তিনটা কার লিখা? না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কার? শরৎচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে এখানে যে পথের পাঁচালী, আরণ্যক, পথের পাঁচালী, পথের পাঁচালী সঙ্গে আরণ্যক, আরণ্যক, আর কি আছে? না চাঁদের পাহাড়, চাঁদের পাহাড়, এগুলো কার লেখা বলো তো? এই তিনটা কার লেখা? না সেটা হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। এরপরে দেখো আরো তোমাকে মনে রাখতে হবে এখানে, আর কি মনে রাখতে হবে বলো তো এখানে? আর আছে যেমন প্রথম প্রতিশ্রুতি, এটা ভালো করে মনে রাখবে। প্রথম প্রতিশ্রুতি, এটা কার লেখা বলো তো? আশাপূর্ণা দেবী। এটাও জিজ্ঞেস করেছিল তোমাদের প্রিভিয়াস ইয়ারে। আশাপূর্ণা, আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি, এটা মনে রাখবে। এরপরে তোমাকে যদি জিজ্ঞেস করে যে দেবী চৌধুরানী, এটা কার লেখা বলো তো? দেবী চৌধুরানী, দেবী চৌধুরানী, আর কি হবে? আনন্দমঠ, আনন্দমঠ, ঠিক আছে। আর দুর্গেশ নন্দিনী, দুর্গেশ নন্দিনী, আর কি হবে?
আর কি হবে? কপাল কুণ্ডলা। এগুলো কার লিখা? কপাল কুণ্ডলা। এই এই ৪ টা তোমাকে মনে রাখতে হবে। কার? না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। চট্টোপাধ্যায়। ঠিক আছে? এই নামগুলো তোমরা মনে রাখবে। এরপরে দেখো আর কি, কি আছে? আরো অনেক আছে। যদি আমি এখানে লিখতে যাই এগুলো খাতা কিন্তু ভর্তি হয়ে যাবে। অর্থাৎ জায়গা ভর্তি হয়ে যাবে। তবু লিখে দিচ্ছি দেখো আরো ২-৪ টা। দেখো আর কি আছে? না আর আছে তোমার তিতাস একটা নদীর নাম। ঠিক আছে? এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তিতাস একটা নদীর নাম। এটা কার লিখা? তিতাস একটি নদীর নাম। নদীর নাম। এটা কার বলো তো? এটা হয়ে যাবে তোমার আদিত্য মল্লবর্মন। কার? আদিত্য আদিত্য মল্লবর্মন। ঠিক আছে? তিতাস একটা নদীর নাম। এটা মনে রাখবে তোমরা। এরপরে তোমাকে যদি জিজ্ঞেস করে কোনি, ঠিক আছে? কোনিটাও তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কোনি। কোনিটা কার লিখা বলো তো? এটা হয়ে যাবে মতি নন্দীর লিখা। কার? মতি নন্দী। তাহলে এগুলোই ইম্পর্টেন্ট ছিল। এগুলোই তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো কি বলা আছে? কানস চলচ্চিত্র উৎসব কোন দেশে হয়? কানস ফেস্টিভ্যাল যেটা সেটা কোন দেশে হয়? বলো তো কোন দেশে হয়? না এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এর কারেক্ট অ্যান্সার কি হবে? ফ্রান্সে হয়। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ডি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে? দেখো কানস ফেস্টিভ্যাল নিয়ে একটা ইম্পর্টেন্ট কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আছে যেটা এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। কানস ফেস্টিভ্যাল, কানস ফিল্ম ফেস্টিভ্যাল। ঠিক আছে? এটা তো ফ্রান্সে হয়। এরপরে এখানে তোমাদের একটা মনে রাখতে হবে যে প্রথম ভারতীয় মহিলা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতার বাসিন্দা একজন, যিনি কে পেয়েছেন? না তিনি প্রাইজ পেয়েছেন এখানে। ঠিক আছে? কানস ফেস্টিভ্যালে প্রাইজ পেয়েছেন প্রথম। ঠিক আছে? ফার্স্ট ইন্ডিয়ান ওমেন। ফার্স্ট ইন্ডিয়ান ওমেন। নাম কি বলতো? নাম কি তার? নামটা ভালো করে মনে রাখবে। আনসুইয়া। ঠিক আছে? আনসুইয়া সেনগুপ্ত। আনসুইয়া সেনগুপ্ত নাম তার। আনসুইয়া। আনসুইয়া সেনগুপ্ত। ঠিক আছে? আনসুইয়া সেনগুপ্ত তিনি তার কিসের জন্য পেয়েছেন? না তার সেমলেস যে সেমলেস সেমলেস তার জন্য তিনি পুরস্কারটা পেয়েছেন। ঠিক আছে? এটা ভালো করে মনে রাখবে। সেমলেসের জন্য তিনি পুরস্কার পেয়েছেন। আর নামটা ভেরি, ভেরি ইম্পর্টেন্ট আনসুইয়া সেনগুপ্ত। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে এখানে গ্র্যামি অ্যাওয়ার্ড সম্পর্কে। গ্র্যামি অ্যাওয়ার্ড কে দেয় বলো তো? গ্র্যামি অ্যাওয়ার্ড কে দেয়? গ্র্যামি অ্যাওয়ার্ড কে দেয়? সেটা হয়ে যাবে ইউএসএ। এটা কোন ফিল্ডে দেওয়া হয়? এটা হচ্ছে সিঙ্গিং এর ফিল্ডে দেওয়া হয়। কি? না সিঙ্গিং এর ফিল্ডে দেওয়া হয় বা গানের। ঠিক আছে? গান গাওয়ার ক্ষেত্রে এটা দেওয়া হয়। এটারও একটা ২০২৪ এর ইম্পর্টেন্ট আছে। একটা ভারতীয়কে দেওয়া হয়েছে। এর নাম কি বলতো? ২০২৪ এ জাকির হোসেন। ঠিক আছে? কি? না জাকির হোসেন। জাকির হোসেন। জাকির হোসেন তিনি কিসের সঙ্গে যুক্ত? না তবলার সঙ্গে যুক্ত। তবলা। এটা ভালো করে মনে রাখবে। আর কিসের জন্য তিনি পেয়েছেন বলো তো? কিসের জন্য তিনি পেয়েছেন? যে পাস্তো। ঠিক আছে? তার একটা গান আছে পাস্তো। কি গান? পাস্তো। ঠিক আছে? সেখানে এটার জন্য তিনি পেয়েছেন। এটার জন্য তিনি পেয়েছেন ২০২৪ এর গ্র্যামি অ্যাওয়ার্ড। ঠিক আছে? এটা ভারতের মনে রাখবে। এটা। আর এটাও ভালো করে মনে রাখবে। এর পরের প্রশ্ন দেখো কি বলা আছে? বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বিজয়ওয়াড়া যে শহরটা আছে সেটা কোন নদীর তীরে অবস্থিত? মহানদী, গোদাবরী, কৃষ্ণা না কাবেরী? এর কারেক্ট অ্যান্সার কি হবে বলো তো? এর কারেক্ট অ্যান্সার কি হবে? বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণা রিভার। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে কারেক্ট। অপশন সি কৃষ্ণা রিভার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে? অপশন সি। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে এখানে যে কৃষ্ণা রিভার, ঠিক আছে, এর অরিজিন কোথায় বলো তো? এর উৎপত্তি স্থল কোথায়? উৎপত্তি কোথায় হয়েছে বলো? সেটা হয়ে যাবে মহাবালেশ্বর। মহাবালেশ্বর পর্বত থেকে। মহাবালেশ্বর। মহাবালেশ্বর পর্বত থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে? আর এসে করে কোথায় পড়েছে? না এরাবিয়ান সিতে পড়েছে। এটা তো জানো সবাই। এরপরে দেখো গোদাবরী। ঠিক আছে? গোদাবরী উৎপত্তিস্থল কোথায় বলো তো? এর অরিজিন কোথায়? এটা হয়ে যাবে ত্রিম্বকেশ্বর। কোথায়? ত্রিম্বকেশ্বর। ত্রিম্বকেশ্বরে উৎপত্তি লাভ করেছে। মহানদী ছত্তিশগড়। কোথায়? না ছত্তিশগড়। এরপরে কাবেরী নদী কি হয়ে যাবে? কাবেরী নদী তাল কাবেরী থেকে উৎপন্ন হয়েছে। তাল কাবেরী। তাল
কাবেরী। ঠিক আছে? এই নামগুলো মনে রাখবে উৎপত্তি স্থল। এরপরে তোমাকে যদি জিজ্ঞেস করে কিছু নদী তীরবর্তী শহর আর নদীর নাম তোমাকে যদি জিজ্ঞেস করে এখানে কি, কি হবে বলো তো? যেমন আগ্রা, আগ্রা কি হয়ে যাবে? আগ্রা হবে যমুনা, যমুনা নদীর তীরে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে এলাহাবাদ, ঠিক আছে? এলাহাবাদ নয় এখন, সেটা হয়ে গেছে প্রয়াগরাজ। কি হয়ে গেছে? এর নাম এখন চেঞ্জ হয়ে প্রয়াগরাজ হয়ে গেছে। তাহলে প্রয়াগরাজ বা এলাহাবাদ এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার গঙ্গা আর যমুনার যে মিলনস্থল সেখানে গঙ্গা আর যমুনা। তাহলে গঙ্গা প্লাস যমুনা এদের মিলনস্থলে কি হয়েছে না প্রয়াগরাজ তুমি দেখতে হবে, যমুনা। ঠিক আছে? এরপরে দেখো, এরপরে আরো যদি তোমাকে জিজ্ঞেস করে এখানে যেমন নাসিক, এগুলো ইম্পর্টেন্ট। নাসিক, নাসিক কি হয়ে যাবে? নাসিক হবে তোমার গোদাবরী, গোদাবরী নদীর তীরে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ এটা কোথায় হবে বলো তো? মুর্শিদাবাদ এটা তো জানি আমরা গঙ্গা, ঠিক আছে? গঙ্গা হয়ে যাবে, ঠিক আছে? বা হুগলি তুমি বলতে পারো। কি বলতে পারো? হুগলি, হুগলি, ঠিক আছে? এরপরে দেখো তোমাকে যদি জিজ্ঞেস করে এখানে উজ্জয়িন, ঠিক আছে? উজ্জয়ন, উজ্জয়ন কোথায়? কোথায় কোন নদীর তীরে বলো তো? না এটা হয়ে যাবে তোমার শিপ্রা নদীর তীরে। শিপ্রা, শিপ্রা নদীর তীরে আছে উজ্জয়ন। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে এখানে তিরুচিরাপল্লী, তিরুচিরাপল্লী, তিরুচিরাপল্লী এটা কোন নদীর তীরে আছে বলো তো? এটা হয়ে যাবে কাবেরী নদীর তীরে, কাবেরী, ঠিক আছে? কাবেরী নদীর তীরে আছে তিরুচিরাপল্লী। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে লখনৌ, ঠিক আছে? লখনৌ কোথায় আছে? না লখনৌ আছে তোমার গোমতী নদীর তীরে। কোথায়? গোমতী নদী। এটাও তোমরা মনে রাখবে। এরপরে দেখো আর কি জিজ্ঞেস করতে পারে তোমাকে? হ্যাঁ, আগ্রা তো যমুনা হয়েছে, তোমাকে লখনৌ গোমতী সেরকম এখানে আরেকটা আছে অযোধ্যা, ঠিক আছে? অযোধ্যা কোন নদীর তীরে আছে? অযোধ্যা সেটা হয়ে যাবে তোমার সরয়ূ নদীর তীরে, ঠিক আছে? সরয়ূ নদীর তীরে আছে অযোধ্যা, ঠিক আছে? এটাও তোমরা মনে রাখবে। ডিব্রুগড় কি হয়ে যাবে? ব্রহ্মপুত্র নদীতে আছে ডিব্রুগড়, ডিব্রুগড়, ডিব্রুগড় হয়ে যাবে ব্রহ্মপুত্র, ব্রহ্ম ব্রহ্মপুত্র, ঠিক আছে? এরপরে যদি তোমাকে এখানে জিজ্ঞেস করে যে কোটা, কোটা কি হয়ে যাবে? কোটা হবে তোমার চম্বল, চম্বল, ঠিক আছে? এই নামগুলোও তোমরা মনে রাখবে। এরপরে সুরাটটাও মনে রাখবে। সুরাট হয়ে যাবে তাপি নদীর তীরে, সুরাট, সুরাট হবে তাপি নদীর তীরে, ঠিক আছে? এই নামগুলোও মনে রাখবে বা তাপ্তি নদীর তীরে। পরের প্রশ্ন দেখো কি বলা আছে? বেঙ্গল গ্যাজেট, বেঙ্গল গ্যাজেট যে পত্রিকা এর সম্পাদক কে ছিলেন? জেমস অগাস্টাস হিকি, মার্চম্যান, উইলিয়াম কেরি না জন শোর? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে বলো তো? এর কারেক্ট অ্যান্সার কি হবে? এর কারেক্ট অ্যান্সার হবে হিকির বেঙ্গল গ্যাজেট, ঠিক আছে? অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন এ হবে কারেক্ট, অপশন এ হয়ে যাবে কারেক্ট। এটাও মনে রাখবে, ঠিক আছে? এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে কিছু সংবাদপত্র আর তাদের সম্পাদকের নাম, ঠিক আছে? যেমন কি আছে? হিন্দু পেট্রিয়ট, হিন্দু পেট্রিয়ট, হিন্দু পেট্রিয়ট খুব ইম্পর্ট্যান্ট। এটা কি হয়ে যাবে বলো তো? এটা কে হবে এর সম্পাদক? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। কে? হরিশচন্দ্র মুখোপাধ্যায়, হরিশচন্দ্র, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এরপরে দেখো, এরপরে কি আছে? তোমাকে যদি জিজ্ঞেস করে যে কেসরি আর মারাঠা, কেসরি আর মারাঠা দুটো, তাহলে এই দুটোর লেখক কে বলো তো? কেসরি আর মারাঠা। এটা কি হয়ে যাবে বা এর সম্পাদক কে? সেটা হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক, বাল গঙ্গাধর তিলক, বিজি তিলক, ঠিক আছে? এটা মনে রাখবে। দেখো কেসরিকে কি ভাষায় লেখা হয়েছিল? এটাকে মারাঠা ভাষায় লেখা হয়েছিল, ঠিক আছে? মারাঠা ভাষায়। আর মারাঠিকে লেখা হয়েছিল ইংরেজি ভাষায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটাও জিজ্ঞেস করে দেয়, ঠিক আছে? এরপরে দেখো অমৃত বাজার পত্রিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অমৃত বাজার পত্রিকা, অমৃত বাজার পত্রিকা এটা কার? এটা কার বলো তো? এটা হয়ে যাবে তোমার শিশির কুমার ঘোষের। কার? শিশির কুমার ঘোষ, শিশির কুমার ঘোষ, ঠিক আছে? এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে এখানে যে সংবাদ, সংবাদ কৌমুদি, সংবাদ, সংবাদ কৌমুদি
এটা কার? এটা কার বলো তো? এটা হয়ে যাবে রাজা রামমোহন রায়। রাজা রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের সংবাদ কৌমুদী। এটাও মনে রাখবে। যদি ধূমকেতু জিজ্ঞেস করে, ধূমকেতু এটা কার? ধূমকেতু কার হয়ে যাবে? এটা হবে কাজী নজরুল ইসলামের। কার? কাজী কাজী নজরুল ইসলাম। ঠিক আছে? এগুলো মনে রাখবে। এগুলো ভালো করে মনে রাখবে। ঠিক আছে? আর একটা মনে রাখবে যেটা হচ্ছে আল হিলাল। ঠিক আছে? এটাও জিজ্ঞেস করে আল হিলাল। আল হিলাল এটা কার বলো তো? এটা হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা মৌলানা আবুল কালাম আজাদ। এখানে দেখো তোমাকে আরেকটা জিজ্ঞেস করতে পারে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা কবে এটা কবে চালু করা হয়েছিল বলো তো, বা কে চালু করেছিল? এটা হয়ে যাবে তোমার লর্ড লিটন। লর্ড লিটন। লর্ড লিটন চালু করেছিল এটাকে। কবে চালু করেছিল? যদি তোমাকে জিজ্ঞেস করে যে কবে চালু করা হয়েছিল এটাকে, সেটা হয়ে যাবে 1878-এ। 1878-এ। আর এটাকে তুলে নিয়েছিল কে? এটাকে রিপিল কে করেছিল? রিপিল কে করেছিল বা তুলে নিয়েছিল কে? সেটা কি হয়ে যাবে? না লর্ড রিপন। কি হয়ে যাবে? লর্ড রিপন। রিপন এটাকে তুলে নিয়েছিল। এই নামটাও ভালো করে মনে রাখবে। কত সালে? কত সালে? না সেটা হয়ে যাবে তোমার 1882 সালে। 1882 সালে এটাকে তুলে নেওয়া হয়েছিল। কে তুলেছিল? লর্ড রিপন। ঠিক আছে? 1878 সালে এটাকে এটাকে ইয়ে করা হয়েছিল। তারপরে চালু করা হয়েছিল। তারপরে সেটাকে তুলে নেওয়া হয়েছিল লর্ড রিপন। তোমাকে যদি জিজ্ঞেস করে যে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলা হয়? সেটা হয়ে যাবে লর্ড রিপন। এই যে লর্ড রিপন তুমি দেখতে পাচ্ছ, একেই বলা হবে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। এটাও ভালো করে মনে রাখবে। ঠিক আছে? হয়ে যাবে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। পরেরটা দেখো কি বলা আছে। কোন জীববিজ্ঞানী মানবদেহের রক্ত সঞ্চালন পদ্ধতি সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন? মানবদেহের যে রক্ত সংবহন পদ্ধতি সেটা সর্বপ্রথম কে লক্ষ্য করেছিলেন? ভেসাল ভেসালিয়াস, উইলিয়াম হার্ভে, লিওয়েন হক না লুই পাস্তুর? এর কারেক্ট অ্যান্সার কি হবে বলো তো? এর কারেক্ট অ্যান্সার কি হবে? না এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, বলো বলো, উইলিয়াম হার্ভে। ঠিক আছে? উইলিয়াম হার্ভে হবে কারেক্ট অ্যান্সার। অপশন অপশন বি হবে কারেক্ট। ঠিক আছে? অপশন বি হয়ে যাবে কারেক্ট। তোমাকে যদি জিজ্ঞেস করে এখানে তাহলে উইলিয়াম হার্ভেকে কি বলা হবে? না ফাদার অফ সার্কুলেটরি সিস্টেম বা সংবহন তন্ত্রের জনক। ঠিক আছে? ফাদার অফ সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে? বা সংবহন তন্ত্রের জনক আমরা বলবো উইলিয়াম হার্ভেকে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে লুইয়েন হক তিনি কি করেছিলেন? তিনি প্রথম সজীব কোষ আবিষ্কার করেছিলেন। প্রথম সজীব কোষ। ঠিক আছে? সজীব কোষ। সজীব কোষ বা লিভিং সেল। দেখো, যেটা রবার্ট হুক আবিষ্কার করেছিল সেটা হচ্ছে মৃত কোষ। রবার্ট হুক। ঠিক আছে? রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিলেন। তিনি যেটা আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে মৃত কোষ। মৃত কোষ আবিষ্কার করেছিলেন তিনি। তারপরে সজীব কোষ কে আবিষ্কার করেছিলেন? সেটা হচ্ছে লিউয়ান হক। প্রথম সজীব কোষ তিনি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে? এরপরে দেখো লুই পাস্তুর কি হয়ে যাবে? লুই পাস্তুর হয়ে যাবে জলাতঙ্ক রোগের টিকা। কিসের টিকা? না রেবিজ ভ্যাকসিন, যেটা রেবিজ ভাইরাসের জন্য জলাতঙ্ক হয়, তাহলে জলাতঙ্কের ভ্যাকসিন তিনি আবিষ্কার করেছিলেন। জলাতঙ্ক রোগের টিকা। এটা ভালো করে মনে রাখবে। আর কি করেছিলেন? না পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশন বলে একটা প্রসেস হয় যেখানে কোনো কিছুকে গরম করে তার যে জীবাণুকে মুক্ত করা হয় সেটাকে বলা হয় পাস্তুরাইজেশন। তাহলে পাস্তুরাইজেশন এর নাম থেকে হয়েছে পাস্তুর কথা থেকে। ঠিক আছে? এটাও তোমরা মনে রাখবে। কি না পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশন। ঠিক আছে? এটাও তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো কি বলা আছে। বলা আছে মানুষের চোয়ালে কোন শ্রেণীর লিভার? মানুষের চোয়াল এটা কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর না কোনোটিই নয়? দেখো আমরা এখানে ৩ ধরনের লিভারের কথা জানি। একটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, একটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার, আরেকটা হচ্ছে তোমার তৃতীয় শ্রেণীর লিভার। ৩ ধরনের আমরা
লিভারের কথা জানি। প্রথম শ্রেণীর লিভার যেটা হবে সেটা কেমন হবে বলো তো? এর মাঝখানে কি থাকবে? এর মাঝখানে কি থাকবে? দেখো মাঝখানে আলম্ব থাকবে। আলম্ব থাকবে। আলম্ব কাকে বলে? না যেটাকে কেন্দ্র করে ঘুরতে পারবে সেটাকে আলম্ব বলবো। আর এক সাইডে বাধা থাকে, এক সাইডে বাধা থাকে, আর এক সাইডে আমরা বল প্রয়োগ করি। ঠিক আছে? অর্থাৎ দেখো যদি তুমি কাঁচিকে দেখো, যদি তুমি কাঁচিকে দেখো, কাঁচিকে দেখো, এদিকে দেখো আমরা বল প্রয়োগ করি। আর এখানে দেখো আলম্ব থাকে, এটাকে কেন্দ্র করে ঘুরতে পারে। আর এখানে দেখো এক প্রান্তে কি আছে? এখানে কোনো জিনিসকে রাখবে, সেটাকে সে কেটে দেবে। সেটাই হবে তার বাধা। সেটাই হবে তার বাধা। আর এখানে তুমি বল প্রয়োগ করবে, এটাই হবে তার বল। আর মাঝখানটা হবে আলম্ব। এটা হয়ে গেল প্রথম শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার মানে কি হবে? না এখানে দেখো, এখানে এর ছবিটা হবে তোমার এরকম। এর মাঝখানে কি থাকবে? না মাঝখানে থাকবে বাধা। মাঝখানে থাকবে বাধা অর্থাৎ কাজ মাঝখানে হবে। আর এক সাইডে থাকবে আলম্ব অর্থাৎ যেটাকে কেন্দ্র করে সে ঘুরতে পারবে। তাহলে এটা হবে আলম্ব। আর এক সাইডে থাকবে বল। এক সাইডে তুমি বল প্রয়োগ করবে আর মাঝে কাজ হবে। তাহলে এখানে এখানে এর উদাহরণ কি হয়ে যাবে বলো তো? তুমি যদি দেখেছো যে সুপারি কাটার যন্ত্র, ঠিক আছে? সুপারি কাটার যন্ত্র যদি তুমি দেখো তাহলে তোমার ভালো করে মনে থাকবে। দেখো সুপারি কাটার যন্ত্র কেমন হয়? না এরকম টাইপের হয়। হয়তো এখানে দেখো আলম্ব থাকে আর এরকম ভাবে থাকে আর নিচে আরেকটা ইয়ে থাকে। থাকে তো এরকমভাবে কাটা হয়। তাহলে এখানে দেখো এই যে উপরেরটা, ঠিক আছে? এই উপরের পার্টটা তোমার এখানে আলম্ব আছে। তাহলে এটা তো আলম্ব। এটা কি হয়ে যাবে? আলম্ব হবে। এখানে কাজ হচ্ছে। এখানে তুমি সুপারিকে রেখেছিলে সেটা কেটে দেবে। তাহলে এটা কি হবে? এটা হবে বাধা। আর এটা হয়ে যাবে তোমার বল। এখানে তুমি হাত দিয়ে বল প্রয়োগ করছিলে। তাহলে এটা হয়ে যাবে বল। ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলব কি? না দ্বিতীয় শ্রেণীর লিভার। আর তৃতীয় শ্রেণীর লিভারে কি হবে? না তৃতীয় শ্রেণীর লিভারের যে ছবিটা হবে সেটা একটু আলাদা হবে। যেখানে তুমি মাঝখানে বল প্রয়োগ করবে, যেখানে তুমি মাঝখানে বল প্রয়োগ করবে, তোমার বল এখানে প্রয়োগ করবে তুমি। এখানে বল আর আর এক সাইডে তোমার আলম্ব থাকবে। আলম্ব তোমার এক সাইডে থাকবে। আর আর এক সাইডে তোমার কাজ হবে। এখানেই থাকবে বাধা বা কাজ। ঠিক আছে? যেমন মানুষের হাত। ঠিক আছে? মানুষের হাত যদি তুমি দেখো ভালো করে। ঠিক আছে? মানুষের হাত যদি তুমি দেখো, এটা যদি আমি মানুষের হাত ভেবে নিই। ঠিক আছে? এটা যদি তুমি মানুষের হাত ভেবে নাও। এখানে দেখো ১ম এ এখানে এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে আমরা কি বলবো? আলম্ব বলবো। ঠিক আছে? দেখো এক সাইডে আলম্ব আছে। আলম্ব আছে। এখানে তুমি একটা কিছু ধরে রেখেছো। ঠিক আছে? কিছু একটা ইঁট বা পাথরকে তুমি ধরে রেখেছো। তাহলে এখানে কি হচ্ছে? এখানে তোমার বাধা থাকছে। এটা হচ্ছে তোমার কি? না বাধা। ঠিক আছে? বাধা বা কাজ যেটা। আর এখানটায় দেখো এখানেই তুমি বল প্রয়োগ করছো। এই জায়গাতেই তুমি কি করছো? বল প্রয়োগ করছো। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হবে একটা তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হবে? মানুষের চোয়াল কেমন হবে? মানুষের চোয়াল কেমন হবে? না এটাও হয়ে যাবে তোমার তৃতীয় শ্রেণীর লিভার। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে? অপশন সি। এখানে দেখো তৃতীয় শ্রেণীর লিভারের যে উদাহরণগুলো, এগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে। কি, কি উদাহরণ আছে বলো তো? যেগুলো তৃতীয় শ্রেণীর লিভার, সেগুলোর উদাহরণ কি, কি আছে? এর উদাহরণ তোমাকে ভালো করে মনে রাখতে হবে। মাছ ধরার ছিপ, মাছ ধরার ছিপ। এটা ভালো করে মনে রাখবে। আর কি হবে বলো তো? আর হবে তীর ধনুক। ঠিক আছে? তীর ধনুক, মানুষের হাত, ছবিটা তো এঁকেই দিয়েছি আমি। আর চোয়াল। তীর ধনুক হবে আর চোয়াল হবে। চোয়াল হবে মানুষের চোয়াল। আর হাত হবে। ঠিক আছে? আর হাত। এই উদাহরণগুলো খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে? আর দেখো এখানে দ্বিতীয় শ্রেণীর লিভারে আরেকটা জিনিস মনে রাখবে যেটা হচ্ছে তোমার ঠেলা গাড়ি। ঠিক আছে? ঠেলা গাড়ি আর বোতলের যে ওপেনার হয় সেটা। বোতলের যে ওপেনার হয়, অর্থাৎ যে তুমি কোল্ড ড্রিংকস খেতে যাও যে বোতলটা খুলে দেয় না? কাঁচের বোতলগুলোকে। তাহলে সেই ওপেনারটা, বোতলের ওপেনার। আর কি হবে? আরেকটা হয়ে যাবে তোমার ঠেলা গাড়ি। ঠিক আছে? ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি। এই উদাহরণগুলো মনে রাখবে। এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মধ্যে পড়ছে। আর প্রথম শ্রেণীরগুলো তুমি এমনিতেই বুঝতে পেরে যাবে। পরেরটা দেখো কি বলা আছে? ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল? ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল? তো এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এর কারেক্ট অ্যান্সার কি হবে? না এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। পাঞ্জাবে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। কবে জারি হয়েছিল বলো তো? কবে জারি হয়েছিল? না ১৯৫১ সালে। কত সালে? ১৯৫১ সালে প্রথম জারি হয়েছিল। দেখো এখানে ম্যাক্সিমাম টাইম তোমাকে যদি জিজ্ঞেস করে যে সবচেয়ে বেশি,
ঠিক আছে? ম্যাক্সিমাম টাইম সবচেয়ে বেশি রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল কোথায়? এক হবে তো ইউপি, আর এক হবে মণিপুর। ২ জায়গাতেই কি আছে? না ১০ বার করে, ২ জায়গাতেই ১০ বার করে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। আর ১৯৫১ সালে প্রথমেই পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। ফার্স্ট টাইম, ঠিক আছে? এরপরেই তোমাকে জিজ্ঞেস করে যে ওয়েস্ট বেঙ্গলে কতবার? না ওয়েস্ট বেঙ্গলে ৪ বার। আজ পর্যন্ত স্বাধীনতার পরে ৪ বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে এই যে রাষ্ট্রপতি শাসন এটা কিসের মধ্যে পড়ে বলো তো? এটা এমার্জেন্সির আন্ডারে পড়ে, নাকি? তাহলে এমার্জেন্সি এই এমার্জেন্সি প্রভিশনটা এটা আমাদের সংবিধানে কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো? এটা কোথা থেকে নেওয়া হয়েছে সংবিধানে? এটা নেওয়া হয়েছে জার্মানি থেকে। কোথা থেকে? না জার্মানি থেকে এটাকে নেওয়া হয়েছে। এরপরে দেখো, এরপরে এটার আর্টিকেল তোমাকে মনে রাখতে হবে। আর্টিকেল ৩ টা আর্টিকেল খুব ভালো করে মনে রাখবে। কি, কি আর্টিকেলগুলো দেখো? একটা হচ্ছে তোমার ৩৫২, ৩৫২, ৩৫২ আর্টিকেল, আরেকটা হচ্ছে ৩৫৬, আরেকটা হচ্ছে ৩৬০। এই আর্টিকেলগুলো ভালো করে মনে রাখবে। ৩৫২ নম্বর আর্টিকেলে কি বলা আছে? না এখানেই বলা আছে ন্যাশনাল এমার্জেন্সির কথা। কিসের কথা বলা আছে? ন্যাশনাল এমার্জেন্সির কথা এখানে বলা আছে। ঠিক আছে? আর কি আছে? আর আছে দেখো এই যে ৩৫৬ তে বলা আছে স্টেট এমার্জেন্সির কথা। স্টেট এমার্জেন্সি। স্টেট এমার্জেন্সির কথা বলা আছে ৩৫৬ তে। আর ৩৬০ এ কি বলা আছে? এখানে বলা আছে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা। ঠিক আছে? এগুলো ভালো করে মনে রাখবে। ৩৫২, ৩৫৬ আর ৩৬০। এই ৩ টা ভালো করে মনে রাখবে। এর পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নেই, এখানে ছবিটা দেওয়া আছে দেখো, কোথায় কতবার করে তোমার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। দেখো এখানে মণিপুর তুমি দেখতে পাচ্ছ? মণিপুরে দেখো এখানে লিখা আছে ১০ বার। আছে লেখা আছে? তাহলে মণিপুরে ১০ বার আছে আর দেখো ইউপিতে ১০ বার আছে। আছে? তাহলে ছত্তিশগড়ে দেখো একবারও নেই। আর তেলেঙ্গানাতেও তুমি একবারও পাবে না। তাহলে তেলেঙ্গানাতে নেই একবারও, আর ছত্তিশগড়ে একবারও নেই। তাহলে এগুলোও ভালো করে একটু দেখে নেবে। রাজস্থানে ৪ বার, গুজরাটে ৫ বার, মহারাষ্ট্রে ৩ বার, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ৪ বার। ওয়েস্ট বেঙ্গলে ৪ বার। ঝাড়খণ্ডে ৩ বার, বিহারে ৮ বার, উত্তরাখণ্ডে ১ বার, হিমাচল প্রদেশে ২ বার, পাঞ্জাবে ৮ বার, জম্মু কাশ্মীরে ৯ বার। তাহলে এগুলো একটু ভালো করে মনে রাখবে কোথায় কতবার করে এমার্জেন্সি লেগেছে। ঠিক আছে? পরেরটা দেখো কি বলা আছে? এখানে বলা আছে যে ঘনাদা চরিত্রের স্রষ্টা কে? অর্থাৎ ঘনাদা চরিত্রের স্রষ্টা কে তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে এখানে বিমল কর, নারায়ণ গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, সমরেশ মজুমদার। এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে বলো তো? না এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে প্রেমেন্দ্র মিত্র। একটু আগে আমরা অনেক পড়লাম এগুলো নিয়ে। ঠিক আছে? কে কি লিখেছে না লিখেছে। তাহলে এখানে আর কিছু বলবো না। পরেরটা দেখো কি বলা আছে দেখো, আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় বলো তো? তো এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? না এর কারেক্ট অ্যান্সার হবে তোমার আন্তর্জাতিক নারী দিবস ৮ই মার্চ পালন করা হয়। ৮ই মার্চ হয়ে যাবে কারেক্ট, নাকি? ৮ই মার্চ। তোমাকে যদি জিজ্ঞেস করে যে ২৫শে জানুয়ারি, তুমি দেখতে পাচ্ছ উপরে লেখা আছে ২৫শে জানুয়ারি। এটা কি হিসাবে পালন করা হয় বলো তো? এটা পালন করা হয় ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে। কি? ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে পালন করা হয়। ভোটার্স ডে ১৫ই জানুয়ারি। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে, সরি ২৫শে জানুয়ারি, ১৫ জানুয়ারি বলছি। ২৫শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে ৭ই এপ্রিল, ৭ই এপ্রিল কি হিসাবে পালন করা হয় বলো তো? ওয়ার্ল্ড হেলথ ডে, বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয় ৭ই এপ্রিলকে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে কেন পালন করা হয়? না এই দিনেই WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ফরমেশন হয়েছিল। কি হয়েছিল? না এই দিনেই এর গঠন হয়েছিল। কত সালে সেটা? ১৯৪৮ সালে। ১৯৪৮ সালে ৭ই এপ্রিল এর ফরমেশন হয়েছিল। এর হেড কে আছেন বর্তমানে? এর হেড হয়ে যাবে টেডরোজ। কে হবে? টেডরোজ। ঠিক আছে? এরপরে যদি জিজ্ঞেস করে তোমাকে এখানে যে
এর হেডকোয়ার্টার কোথায় আছে বলো তো? জেনেভাতে আছে। জেনেভা, জেনেভাতে আছে। ঠিক আছে? এগুলো ভালো করে মনে রাখবে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে ৩১শে মে কি পালন করা হয় বলো তো? ওয়ার্ল্ড ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে। নো টোব্যাকো ডে হিসাবে পালন করা হয় ৩১শে মে। এটাও ভালো করে মনে রাখবে। পরেরটা দেখো কি বলা আছে? ক্রোমোজোমের আবরণীকে কি বলা হয়? ক্রোমোজোমের যে আবরণী তাকে কি বলা হয়? মেনিনজেস, পেরিকার্ডিয়াম, প্লুরা না পেলিকল? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে বলো তো? এর কারেক্ট অ্যান্সার হবে পেলিকল। ঠিক আছে? অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ডি হয়ে যাবে কারেক্ট। এটা হবে কারেক্ট। ঠিক আছে? দেখো মেনিনজেস কিসের আবরণ? না এটা হয়ে যাচ্ছে মস্তিষ্কের আবরণ। মস্তিষ্কের আবরণকে মেনিনজেস বলা হয়। পেরিকার্ডিয়াম এটা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ। হৃৎপিণ্ডের আবরণকে আমরা কি বলবো? পেরিকার্ডিয়াম বলবো। প্লুরা হচ্ছে কিসের আবরণ? এটা হচ্ছে ফুসফুসের আবরণ। ফুসফুসের আবরণকে আমরা প্লুরা বলি। এরপরে দেখো পেলিকল লেখা আছে, এটা হচ্ছে কিসের? না ক্রোমোজোমের। ক্রোমোজোমের আবরণ। তাহলে ক্রোমোজোম, ক্রোমোজোম যখন তুমি দেখবে ক্রোমোজোম কত জোড়া থাকে? না দেখো ক্রোমোজোম মানুষের মানুষের ২৩ জোড়া থাকে। কত জোড়া? ২৩ জোড়া। ২৩ জোড়া অর্থাৎ ৪৬টা। ৪৬টি ক্রোমোজোম থাকে। এই যে ৪৬টা ক্রোমোজোম থাকে তার মধ্যে যে ৪৪টা হয় অর্থাৎ ২২ জোড়া। ২২ জোড়া অর্থাৎ ৪৪টা যেটা সেটা হয়ে যাবে তোমার, সেটা হবে তোমার অটোজোম। কি হবে? ৪৪টি হবে অটোজোম। অটোজোম। আর বাকি যে তোমার ২ জোড়া থাকছে, সরি ১ জোড়া থাকছে। বাকি যে ১ জোড়া থাকছে অর্থাৎ ২টি যে থাকছে তখন ২টি, এটা হয়ে যাবে কি না অটোজোম। কি বলা হবে? সরি সেক্স ক্রোমোজোম। এটা কি হবে? সেক্স ক্রোমোজোম। তাহলে অটোজোম হয়ে গেল ৪৪টা আর সেক্স ক্রোমোজোম হয়ে গেল বাকি ২টা। এরপরে দেখো এই যে সেক্স ক্রোমোজোমের মধ্যে এটা তোমাদের জিজ্ঞেস করে মেল আর ফিমেলে। ঠিক আছে? মেলের মধ্যে কি থাকে? না মেলের মধ্যে থাকে এক্স ওয়াই। ঠিক আছে? আর ফিমেলের মধ্যে কি থাকে? মহিলাদের মধ্যে থাকে এক্স এক্স। তাহলে এগুলো মনে রাখবে। এর পরের প্রশ্ন দেখো কি বলা আছে? বিহু। বিহু ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? উড়িষ্যা, অসম, মণিপুর, নাগাল্যান্ড? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে বলো তো? এর কারেক্ট অ্যান্সার কি হবে? বিহু ভারতের কোথাকার লোকনৃত্য? এটা কি হবে বলো? এটা হয়ে যাবে আসামের। এটা সবাই জানে। আসাম হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে কারেক্ট। বি হবে কারেক্ট। বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে তোমাকে জিজ্ঞেস করে এখানে, যদি জিজ্ঞেস করে এখানে যে আসামে আর কি ডান্স আছে? যেমন সাতরিয়া ডান্স ফর্ম। ঠিক আছে? সতরিয়া, সতরিয়া ডান্স। ঠিক আছে? এটা কোথায় আছে? এটাও আছে তোমার আসামে। এরপরে তোমাকে জিজ্ঞেস করে এখানে রফ ডান্স। ঠিক আছে? রফ নাচ, রফ নাচ। এটা কোথায় আছে বলো তো? রফ নাচ কোথায় আছে? এটা আছে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে আছে রফ নাচ। তোমাকে যদি এখানে জিজ্ঞেস করে আরো যে ভাংড়া, ঠিক আছে? ভাংড়া, ভাংড়া হয়ে যাবে পাঞ্জাব, পাঞ্জাব। আর যদি তোমাকে জিজ্ঞেস করে ঘুমর, ঘুমর কি হয়ে যাবে? ঘুমর হবে তোমার রাজস্থান, রাজস্থান। ঠিক আছে? আর যদি জিজ্ঞেস করে যে গারবা, গারবা কোথায় হবে? সেটা হয়ে যাবে তোমার গুজরাট। ঠিক আছে? গারবা হবে গুজরাট। তাহলে এই নামগুলো ভালো করে মনে রাখবে। এছাড়াও এদিকে তুমি মনে রাখতে পারো লাভনী ডান্স ফর্ম, তামাশা। লাভনী আর তামাশা এগুলো কোথায় আছে বলো তো? লাভনী আর তামাশা এটা হয়ে যাবে তোমার মহারাষ্ট্র। কোথায় আছে? মহারাষ্ট্র। ঠিক আছে? মহারাষ্ট্রে আরেকটা ফেস্টিভ্যাল হয় যেটাকে বলা হয় কালা ঘোড়া ফেস্টিভ্যাল। কালা ঘোড়া ফেস্টিভ্যাল। এটাও ভালো করে মনে রাখবে। এরপরে দেখো তোমাকে যদি জিজ্ঞেস করে নটাঙ্কি ডান্স ফর্ম। নটাঙ্কি, নটাঙ্কি কোথায় হয়? এটা হয়ে যাবে ইউপিতে হয়। কোথায় হয়? ইউপিতে। তোমাকে যদি জিজ্ঞেস করে এখানে যে জট জটিন ডান্স ফর্ম, জট জটিন এটা কোথায় হয়? না এটা হয়ে যাবে বিহারে। কোথায় হয়? বিহার, বিহারে হয়। এরপরে তোমাকে জিজ্ঞেস করে এখানে যে বাম্বু ডান্স ফর্ম, বাম্বু ডান্স ফর্ম বা চেরাও ডান্স ফর্ম। ঠিক আছে? বাম্বু বা হচ্ছে চেরাও, চেরাও ডান্স ফর্ম যেটাকে বলা হয় সেটা কোথায় হয়? সেটা হয়ে যাবে মিজোরাম। কোথায়? মিজোরাম। তাহলে এই নামগুলো ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো কি বলা আছে? কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেলের পাঠ সমান হয়? দেখো সেলসিয়াস স্কেলের যে পাঠ, সেলসিয়াস স্কেল, সেলসিয়াস সেলসিয়াস স্কেলের যে পাঠ হয়
সেটা 0 থেকে শুরু হয়ে 100 পর্যন্ত যায়। 0 থেকে 100, ঠিক আছে? আর যেটা ফারেনহাইট হয় সেখানে কি হয়? ফারেনহাইটে কি হয়ে যায়? ফারেনহাইটে 32 ডিগ্রি থেকে 212 পর্যন্ত যায়। 212 পর্যন্ত। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তার নিম্ন স্থিরাঙ্ক, এটা হচ্ছে তার ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এটা হচ্ছে তার নিম্ন স্থিরাঙ্ক, এটা হচ্ছে তার ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এরপরে তোমাকে এখানে বলেছে যে এখানে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে তোমাকে সম্পর্ক আগে জানতে হবে। সেলসিয়াসের আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক কি হয়? সম্পর্ক কিছুই না, c/5 সমান f-32/9, এটা হয়। তাহলে এখানে যদি তুমি মানটাকে বসিয়ে দাও যে আমাদের কি হবে না, সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল সমান হবে। তাহলে সমান করতে গেলে আমরা যদি সি আর এফ দুটো তো সমানই হবে, তাহলে আমরা যদি এখানে ধরে নিই যে সি আর এফ সেটার মানই হচ্ছে এক্স, যদি আমরা ধরে নিই তাহলে এখান থেকে এক্স এর মান বের করলেই হয়ে যাবে। তাহলে x/5 সমানই হবে x-32/9। তাহলে কি হয়ে যাবে? 9x সমান 5x মাইনাস 5 দুগুণে 10, 3 5 15 আর 1 16। তাহলে দেখো এখানে 4x সমান হয়ে যাচ্ছে -140। x সমান কি হয় না, x সমান হয়ে যায় -40। তাহলে আমরা তো জানি যে 40 ডিগ্রিতে কি হয়, সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল সমান হয়ে যায়। তুমি তো এটা ডাইরেক্ট টিক মেরে দেবে, কিন্তু আমি এটা করে তবু দেখিয়ে দিলাম যে এরকম ভাবে তুমি বের করতে পারবে। ঠিক আছে? তোমাকে এখানে ডবলও বলে দিতে পারতো যে এর ডবল এটা হয়, তাহলে এখানে আমরা এক্স লিখতাম, এখানে আমরা 2x লিখতাম, ঠিক না? তাহলে এখানে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে -40 ডিগ্রি। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, বি হয়ে যাবে কারেক্ট। পরেরটা দেখো কি বলা আছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে 14 বছরের কম বয়সী শিশুদের কলকারখানায় বা খনিতে বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না। 14 বছরের কম বাচ্চাদের অর্থাৎ চাইল্ড লেবারের কথা বলা আছে। কিসের কথা বলা আছে এখানে? চাইল্ড লেবারের কথা বলা আছে। তো এর জন্য আর্টিকেল আছে, আর্টিকেল 24। কি না, আর্টিকেল 24 এখানে কি বলা আছে না, চাইল্ড লেবারের কথা বলা আছে। চাইল্ড লেবারের কথা এখানে বলা আছে কোথায় না, আর্টিকেল নম্বর 24 এ। ঠিক আছে? এরপরে তোমাকে আরেকটা আর্টিকেল মনে রাখতে হবে, যেটা হচ্ছে আর্টিকেল 23। ঠিক আছে? তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? আর্টিকেল 24 হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি হবে কারেক্ট, ডি হয়ে যাবে কারেক্ট। আর্টিকেল তোমাকে আরেকটা মনে রাখতে হবে, যেটা হচ্ছে 23 তে কি বলা আছে বলো তো? এখানে আছে হিউম্যান ট্রাফিকিং। কি আছে? হিউম্যান ট্রাফিকিং। ঠিক আছে? অর্থাৎ মানুষকে যে পাচার করা হয় সেটা। আর কি আছে বলো তো? আর কি আছে? এখানে বলা আছে ফোর্স লেবারের কথা, অর্থাৎ জোর করে যে কাজে লাগানো হয়, জোর করে ভিক্ষাতে বসিয়ে দেওয়া হয়, ঠিক আছে? গ্যাং থাকে না, সেরকম কাজকে এখানে কি করা হয় না, এখানে যারা এরকম কাজ করবে তাদেরকে শাস্তি দেওয়ার কথা এখানে বলা আছে। ঠিক আছে? তাহলে এখানে এটা হয়ে যাচ্ছে আর্টিকেল 23, এটা আর্টিকেল 24। এরপরে আরেকটা আর্টিকেল তুমি এখানে মনে রাখবে, আর্টিকেল 21A। আর্টিকেল 21A এটাও জিজ্ঞেস করে পরীক্ষায়। এখানে কি বলা আছে বলো তো? আর্টিকেল 21A এটাতে কি বলা আছে না, এখানেই তোমার বলা আছে যে 6 থেকে, ঠিক আছে, 6 বছর থেকে 14 বছর বয়স পর্যন্ত, 6 বছর থেকে 14 বছর পর্যন্ত বাচ্চাদের শিক্ষার অধিকার, ঠিক আছে? শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন, ঠিক আছে? শিক্ষার অধিকারের কথা এখানে বলা আছে। তাহলে শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন। এরপরে এখানে আরেকটা তুমি মনে রাখবে যে এই আর্টিকেলটাকে অ্যাড কবে করা হয়েছিল? এটাকে অ্যাড করা হয়েছে তোমার 2002 সালে। অ্যাড করা হয়েছে 2002 সালে 86 নম্বর সংবিধান সংশোধনে। 86 নম্বর সংবিধান সংশোধন, সিএএ। ঠিক আছে? 86 নম্বর সংবিধান সংশোধন। এটা কত সালে? 2002 সালে। 2002 সালে। ঠিক আছে? এটাও তোমরা মনে রাখবে। এর পরের প্রশ্ন দেখো কি বলা আছে, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন? ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রী, লোকসভা, রাষ্ট্রপতি না প্রধান বিচারপতি? তো এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে না, এর কারেক্ট অ্যান্সার হবে তোমার অপশন সি, রাষ্ট্রপতি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, রাষ্ট্রপতি হবে কারেক্ট। ঠিক আছে? চিফ ইলেকশন কমিশনের কথা যদি বলা আছে, তাহলে দেখো চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাকি, চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখানে দেখো, এখানে তোমাকে
যদি জিজ্ঞেস করে যে বর্তমানে কে আছেন, ঠিক আছে? বর্তমানে কে আছেন কমিশনার? তো এটা কি হয়ে যাবে? উত্তর কি হয়ে যাবে? রাজীব কুমার। রাজীব কুমার। রাজীব কুমার। তিনি বর্তমানে চিফ ইলেকশন কমিশনার হিসাবে আছেন। এটা ভালো করে মনে রাখবে। আর যদি তোমাকে জিজ্ঞেস করে যে প্রথম কে ছিলেন বলো তো? প্রথম। প্রথম চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন? না সেটা হয়ে যাবে তোমার প্রথম চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন? সেটা হয়ে যাবে সুকুমার সেন। কি হবে? সুকুমার সেন। এই নামগুলো মনে রাখবে। এরপরে তোমাকে জিজ্ঞেস করে এখানে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর জন্য যে আর্টিকেল আছে সেটা কত নম্বর আর্টিকেল? কত নম্বর আর্টিকেল? সেটা হয়ে যাবে 324, ঠিক আছে? আর একটা আছে স্টেটের ইলেকশন কমিশন। কি? স্টেট ইলেকশন কমিশন, রাজ্যের, রাজ্য ইলেকশন কমিশন যেটা, তার আর্টিকেল কত আছে বলো তো? তার আর্টিকেল নাম্বার কত আছে? না সেটা হয়ে যাবে তোমার আর্টিকেল 234, ঠিক আছে? এটা হবে আর্টিকেল 234, সরি 234 না 243 হবে, 243 হবে, হ্যাঁ? এটা এটা স্টেট ইলেকশন কমিশনের কথা বলা আছে, আর এটা হচ্ছে গোটা ইন্ডিয়ার ইলেকশন কমিশনের কথা বলা আছে। এর পরের প্রশ্ন দেখো কি বলা আছে? পশ্চিমবঙ্গ সরকারের কোন বছর সবুজ সাথী প্রকল্প চালু হয়েছিল? দেখো এই যে প্রকল্পের নাম কিন্তু তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে থাকে। তাহলে এখানে প্রকল্প দেওয়া আছে সবুজ সাথী প্রকল্প। এখানে দেখো কি দেওয়া হয় না, এখানে হচ্ছে ক্লাস নাইন থেকে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত কি দেওয়া হয়? না সাইকেল দেওয়া হয়। কি দেওয়া হয়? সাইকেল। সাইকেল দেওয়া হয়। তাহলে এটা ভালো করে মনে রাখবে। সবুজ সাথী প্রকল্প চালু কবে হয়েছিল? চালু কবে হয়েছিল? না এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 2015। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 2015-তে এটাকে চালু করা হয়েছিল। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে এখানে যে কন্যাশ্রী প্রকল্প, কন্যাশ্রী কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়েছিল? না সেটা হয়ে যাবে তোমার 2013 সালে। 2013। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে এখানে স্বাস্থ্যসাথী, এটাও জিজ্ঞেস করেছে তোমাদের পরীক্ষায়। স্বাস্থ্যসাথী প্রকল্প কবে চালু হয়েছিল? না সেটা হয়ে যাবে 2016 সালে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে সমব্যথী সমব্যথী এটা মরে গেলে 2000 টাকা, তাহলে এটা কি হয়ে যাবে? না 2016 সালে। এরপরে দেখো রূপশ্রী রূপশ্রী প্রকল্প, এটা হয়ে যাবে তোমার 2018 সালে। এরপরে দেখো তোমাকে যদি জিজ্ঞেস করে দুয়ারে সরকার, দুয়ারে সরকার, দুয়ারে সরকার, এটার কি হবে বলো তো? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হয়ে যাবে তোমার দুয়ারে সরকার 20 সালে, নাকি 2020 হয়ে যাবে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে এখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার সেটা কত সালে হবে? সেটা হয়ে যাবে তোমার 2021 সালে। কত সালে? 2021, 2020, 2021, 2018। তাহলে এই সালগুলো ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? সালগুলো ভালো করে দেখে রাখবে। এর পরের প্রশ্ন দেখো, রাজ্য পুলিশের সব থেকে বড় পদের নাম কি? রাজ্য পুলিশের পদের সব থেকে বড় পদ যেটা, সেটার নাম কি বলো তো? তো এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? দেখো ডিজিপি। কি হবে? ডিজিপি হবে কারেক্ট অ্যান্সার। এ হয়ে যাবে কারেক্ট। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। কি? ডাইরেক্টর ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক আছে? বর্তমানে কে আছেন বলো তো? বর্তমানে কে আছেন? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বর্তমানে আমাদের ডিজিপি রাজীব কুমার। কি হবে? রাজীব কুমার। রাজীব কুমার নামটা ভালো করে মনে রাখবে। বর্তমানে ডিজিপি আছেন রাজীব কুমার। এরপরে দেখো তোমাকে যদি জিজ্ঞেস করে, ঠিক আছে? দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশ সিস্টেম সেটা কি আছে বলো তো? না 3টা জোনে ভাগ করা আছে। কতগুলো আছে? 3টি জোন আছে। 3টি জোন, টোটাল 4টা জোন, ঠিক আছে? তার মধ্যে 3টা এমনিতে ভাগ করা আছে, আর একটা তো রেলওয়ে জোন আছে। কি আছে? রেলওয়ে জোন আছে। এরপরে দেখো এই যে 3টা জোন তুমি দেখছো, এই তিনটার মধ্যে আবার 3টা ভাগ আছে, ঠিক আছে? সেগুলোকে কিসে ভাগ করা হয়েছে? না জোনকে আবার রেঞ্জে ভাগ করা হয়েছে। কিসে ভাগ করা হয়েছে? না এগুলো হচ্ছে তোমার রেঞ্জ। কিসে ভাগ করা হয়েছে? রেঞ্জ। কি কি রেঞ্জ আছে?
সরি, প্রথমে ৩টা জোনকে তো আগে ভাগ করো, তারপর তো রেঞ্জে ভাগ করবে, ঠিক না? তাহলে জোনকে যদি আমরা ভাগ করি, জোন কি আসবে কি কি? একটা হচ্ছে নর্থ বেঙ্গল জোন, নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল, ঠিক আছে? এরপরে কি আসবে? এটা হচ্ছে সাউথ, দেখো সাউথ বেঙ্গল হবে একটা, নর্থ একটা, একটা হচ্ছে সাউথ বেঙ্গল, আর একটা কি হবে? আর একটা হবে তোমার ওয়েস্টার্ন হবে, ঠিক আছে? নর্থ, সাউথ আর ওয়েস্ট, ওয়েস্টার্ন জোন, ঠিক আছে? এগুলো হচ্ছে জোন। এগুলো তো ৩টা জোন তো তুমি লিখে দিলে, ঠিক আছে? এই যে এরপরে জোনগুলো যে পেলে তুমি, এগুলোকে আবার তোমাকে কি করতে হবে? এগুলোকে আবার ভাগ করা হয়। এগুলোকে আবার কিসে ভাগ করা হয়? না, এরপরে যেগুলো আসবে সেগুলো হবে রেঞ্জ। কি হবে? রেঞ্জ। এগুলোকে রেঞ্জে ভাগ করা হয়েছে। দেখো নর্থ বেঙ্গল যে জোনটা আছে সেটাকে যে রেঞ্জগুলোতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জলপাইগুড়ি, জলপাইগুড়ি, আর কি আছে? না দার্জিলিং, দার্জিলিং, আর কি আছে? মালদা, আর মালদা আছে, আর কি আছে বলো তো? রায়গঞ্জ আছে, রায়গঞ্জ। তাহলে এখানে দেখো কতগুলো রেঞ্জ পেলে তুমি? এখানে দেখো 4টা রেঞ্জ পেলে, ঠিক আছে? এরপরে দেখো সাউথ বেঙ্গল জোন যেটা আছে, এর আবার রেঞ্জ আছে, এর আবার রেঞ্জ আছে, কতগুলো আছে? না এখানে 3টা আছে, প্রেসিডেন্সি, মুর্শিদাবাদ, আর হচ্ছে বারাসাত। কি কি? প্রেসিডেন্সি, প্রেসিডেন্সি, আরেকটা হচ্ছে বারাসাত, বারাসাত, আরেকটা হচ্ছে তোমার রায়গঞ্জ, সরি রায়গঞ্জ নয়, মুর্শিদাবাদ হবে, মুর্শিদাবাদ, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে ওয়েস্টার্ন জোন যেটা আছে এর আবার ভাগ আছে। ওয়েস্টার্ন জোনের কি কি ভাগ আছে? না এখানে তুমি যে রেঞ্জগুলো পাবে সেগুলো হয়ে যাবে একটা বান্দোয়ান, মেদিনীপুর আর বাঁকুড়া। বান্দোয়ান, বান্দোয়ান, ঠিক আছে? আর কি হবে? না আরেকটা আছে তোমার মেদিনীপুর, আরেকটা হবে তোমার বাঁকুড়া। তাহলে টোটাল দেখো কতগুলো হলো? এটাই 4টা, এখানে 3টা, আর এখানে 3টা, নাকি? এখানে কতগুলো হলো? এখানে 3টা হলো, আর এখানে দেখো 3টা হলো। টোটাল কতগুলো রেঞ্জ হয়ে গেল? রেঞ্জ তোমার টোটাল হয়ে গেল 10টা। কতগুলো হয়ে গেছে টোটাল? টোটাল তোমার 10টা রেঞ্জ হয়ে গেছে। মনে রাখবে এগুলো। দেখো এরপরে তোমাকে জিজ্ঞেস করে যে জোন, যে জোন তুমি দেখলে, জোনগুলো যে 3টা দেখলে, এই জোনের হেড কে হন বলো তো? জোনের যে হেড থাকেন তাকে কি বলা হয়? জোনের হেডকে কি বলে? এর হেডকে কি বলা হয়? না এর আইজিপি বলা হয়। কি বলা হয়? ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে আইজিপি লেখা আছে, তাহলে এর হেডই হয়ে যাবে কি? না এর হেডই হয়ে যাবে আইজিপি, ঠিক আছে? ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক আছে? এটা হয়ে যাবে জোনের হেড। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে, এরপরে 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 যদি তোমাকে জিজ্ঞেস করে, দেখো আর কি জিজ্ঞেস করবে? রেঞ্জ, ঠিক আছে? রেঞ্জের হেডকে জিজ্ঞেস করে, রেঞ্জের হেড কে হন বলো তো? বলো, রেঞ্জের হেড কে হন? এটা হয়ে যাবে ডিআইজিপি। কি হবেন? না এর যে হেড হয় সেটাকে বলা হয় ডিআইজিপি, ঠিক আছে? এটাও ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে এসপি, এসপি কোথার হেড হন বলো তো? এসপি ডিস্ট্রিক্টের হেড। কোথাকার? না ডিস্ট্রিক্টের, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তিনি জেলার, জেলার হাইয়েস্ট পদ, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের হেড হবেন পুলিশের, সেটা হয়ে যাবে এসপি। এটা তুমি মনে রাখবে। এর পরের প্রশ্ন দেখো, ফিউজ তারের প্রকৃতি কি? ফিউজ তার কিরকম হয়? তার রোধ বেশি হয়, গলনাঙ্ক কম হয়, রোধ কম হয়, গলনাঙ্ক বেশি হয়, উচ্চ রোধ হয়, রোধও বেশি হয়, গলনাঙ্কও বেশি হয়, রোধ কম হয়, গলনাঙ্কও কম হয়। তাহলে এর কারেক্ট অ্যান্সার হবে, দেখো তার আগে বলে দিই, ফিউজ তার এটা কি দিয়ে তৈরি হয় বলো তো? টিন, টিন আর সীসা দিয়ে তৈরি হয়, টিন আর সীসা। এর গলনাঙ্ক খুব কম হয়। এর গলনাঙ্ক কি হয়? না গলনাঙ্ক অনেক কম হয়। তাহলে গলনাঙ্ক কম হয় তার জন্য তো খুব তাড়াতাড়ি গলে সেটা পুড়ে যায়। তাহলে এর গলনাঙ্ক কম হয়, অর্থাৎ অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান এ হবে কারেক্ট, ঠিক আছে? এর গলনাঙ্ক কম হয়। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে, ঠিক আছে? ফিউজ তার তো হলো। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে ইলেকট্রিক ইস্ত্রিতে কি তার থাকে? ইলেকট্রিক ইস্ত্রি, ইলেকট্রিক ইস্ত্রি, বা তোমাকে যদি জিজ্ঞেস করে যে হিটার,
হিটারে কি তার থাকে বলো তো? হিটার। এখানে থাকে নাইক্রোম তার। কি তার? না, নাইক্রোম তার থাকে। নাইক্রোম, নাইক্রোম তার থাকে। ঠিক আছে? এটাও তোমরা মনে রাখবে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে বাল্ব, ঠিক আছে? বাল্বের যে ফিলামেন্ট হয়, বাল্বের যে ফিলামেন্ট হয়, সেটা কিসের তৈরি হয় বলো তো? সেটা হয় তোমার সেটা তোমার হয় টাংস্টান দিয়ে তৈরি। টাংস্টান দিয়ে তৈরি হয় বাল্বের ফিলামেন্ট। এটাও ভালো করে মনে রাখবে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে রাস্তায় যে ইয়েলো বাল্বগুলো তুমি দেখতে পাও, ঠিক আছে? স্ট্রিট লাইট যেগুলো হয় ইয়েলো কালারের, ঠিক আছে? হলুদ কালারের, হলুদ কালারের, হলুদ রঙের যে রাস্তার লাইট হয়, রাস্তার যে লাইট থাকে, সেগুলোর মধ্যে কি গ্যাস থাকে? এগুলোর মধ্যে কি গ্যাস থাকে বলো তো? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম গ্যাস থাকে। কি? না, সোডিয়াম। সোডিয়াম, সোডিয়াম গ্যাস থাকে। অপশন এখানে নেই কিছু, তাহলে সোডিয়াম গ্যাস এখানে লিখে দাও। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে কারেক্ট। পরেরটা দেখো কি বলা আছে যে লেপচা উপজাতি ভারতের কোন রাজ্যে দেখা যায়? লেপচা ট্রাইব ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, সিকিম না ত্রিপুরা? এর কারেক্ট অ্যান্সার কি হবে? এর কারেক্ট অ্যান্সার কি হবে? লেপচা উপজাতি ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সিকিম। ঠিক আছে? সিকিম হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, মানুষের আবিষ্কৃত প্রথম অজৈব যৌগের নাম কি? প্রথম যে অজৈব যৌগ তার নাম কি? এটা হয়ে যাবে গ্লুকোজ তো হবে না, ইউরিয়া, বেনজিন, ফেনল। এর কারেক্ট অ্যান্সার হবে ইউরিয়া। ঠিক আছে? ইউরিয়া কে প্রস্তুত করেছিলেন এই নামটা ভালো করে মনে রাখবে। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বি হবে কারেক্ট। তিনি, দেখো কে বানিয়েছিলেন এটাকে, প্রস্তুত কে করেছিলেন বলো তো? সেটা হয়ে যাবে ফ্রেডরিক ভোলহার। কি? ফ্রেডরিক, ফ্রেডরিক ওলহার। ফ্রেডরিক ওলহার হয়ে যাবে, তিনি প্রথম আবিষ্কার করেছিলেন। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে কত সালে তিনি আবিষ্কার করেছিলেন, সেটা হয়ে যাবে 1828। 1828। এরপরে আরেকটা জিনিস তোমাদের এখানে জিজ্ঞেস করে যে এর সংকেত কি? এর সংকেত কি? সেটা হয়ে যাবে তোমার CONH2 হোল 2। CONH2 হোল 2, এটা হয়ে যাবে তার ইউরিয়ার সংকেত। ইউরিয়ার সংকেত, এটা ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, জার্মান সিলভারে কোন উপাদানটি থাকে না? তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হবে? কপার, জিঙ্ক, নিকেল না টিন? কোনটা থাকে না বলো তো? না, এর কারেক্ট অ্যান্সার হবে তোমার কোনটা থাকে না বলো তো? জার্মান সিলভার কি দিয়ে তৈরি হয়? এটা আমরা জানি যে কপার, জিঙ্ক, কপার প্লাস জিঙ্ক প্লাস নিকেল, এগুলো দিয়ে তৈরি হয় তোমার জার্মান সিলভার। তাহলে এখানে কোনটা নেই বলো তো? টিন নেই। তাহলে টিন তো থাকবে না। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ডি হবে কারেক্ট। তোমাকে যদি এখানে জিজ্ঞেস করে পিতল, কিছুদিন আগে তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করেছিল যে পিতল, পিতল কি দিয়ে তৈরি হয়? পিতল, সেটা হয়ে যাবে তোমার তামা প্লাস জিঙ্ক। কি হয়ে যাবে? না, তামা হবে আর জিঙ্ক হবে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে ব্রোঞ্জ, ব্রোঞ্জ, ব্রোঞ্জ কি হয়ে যাবে? না, তামা প্লাস টিন। তামা প্লাস টিন মিলে কি হবে? ব্রোঞ্জ হবে। এরপরে কাঁসা, কাঁসা, কাঁসা। দেখো কাঁসা, কাঁসাও কি হবে? সেই একই হবে। এটা হচ্ছে তামা আর টিন, তামা আর টিন। এরপরে তোমাকে জিজ্ঞেস করে এখানে গান মেটাল, জিজ্ঞেস করে গান মেটাল, গান মেটাল এটা কি দিয়ে তৈরি হয়? এটা হয়ে যাবে তোমার তামা, জিঙ্ক আর টিন। তামা প্লাস জিঙ্ক প্লাস টিন। ঠিক আছে? এগুলো দিয়ে তৈরি হয় গান মেটাল, গান মেটাল। ঠিক আছে? এরপরে দেখো রাংঝাল, এটাও মনে রাখবে। শোল্ডার, শোল্ডার, শোল্ডার বা রাংঝাল যেটাকে বলা হয়, সেটা কি দিয়ে তৈরি হয়? সেটাও তৈরি হয় তোমার সীসা আর টিন দিয়ে। টিন আর সীসা, সীসা প্লাস টিন। দেখো ব্রোঞ্জ তৈরি হচ্ছিল কি দিয়ে? তামা, টিন দিয়ে। আর এখানে দেখো এটা তৈরি হচ্ছে সীসা আর টিন দিয়ে। ঠিক আছে? এগুলো মনে রাখবে তোমরা। এর পরের প্রশ্ন দেখো কি বলা আছে। বলা আছে জামশেদপুর শিল্পাঞ্চল কোন নদীর তীরে গড়ে উঠেছে? জামশেদপুর যে শিল্পাঞ্চলটা আছে এটা কোন নদীর তীরে গড়ে উঠেছে? অজয়, ময়ূরাক্ষী, সুবর্ণরেখা না দামোদর? এর কারেক্ট অ্যান্সার কি হবে বলো তো? এর কারেক্ট অ্যান্সার কি হবে? না, এটা হয়ে যাবে তোমার সুবর্ণরেখা
আর খড়কাই নদীর মিলনস্থলে। সুবর্ণরেখা ও খড়কাই প্লাস খড়কাই নদীর মিলনস্থলে কি আছে না এটা গড়ে উঠেছে। সুবর্ণরেখা প্লাস খড়কাই নদীর মিলনস্থলে জামশেদপুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? সুবর্ণরেখা, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, তোমাকে যদি এখানে জিজ্ঞেস করে, আর এখানে কি জিজ্ঞেস করার আছে, চলো পরেরটা করো। জানো তো টাটা স্টিল কবে কবে এটার স্থাপনা করা হয়েছিল? আগে আলোচনা করে দিয়েছি। চলো, কি বলা আছে এখানে, ভারতের লোক গণনা সর্বপ্রথম কবে শুরু হয়েছিল? প্রথম সেন্সাস, ফার্স্ট সেন্সাস কবে হয়েছিল? 1879, 1869, 1870, 1871, 1872। কত সালে প্রথম সেন্সাস হয়েছিল বলো তো? না, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1872 সালে। 1872 সালে ফার্স্ট সেন্সাস সেন্সাস হয়েছিল। কার সময় হয়েছিল বলো তো? কার সময়? না লর্ড মায়োর সময়। লর্ড মায়ো লর্ড মায়োর সময় ফার্স্ট সেন্সাস হয়েছিল। এরপরে তোমাকে জিজ্ঞেস করবে যে অফিসিয়ালি কবে থেকে একবারে কমপ্লিট সেন্সাস, সেটা হয়ে যাবে 1881 থেকে। এই সাল থেকে কি হয়েছিল না কমপ্লিট সেন্সাস শুরু হয়েছিল। তাহলে 1881 কার সময়? না লর্ড রিপন। কার সময়? লর্ড রিপনের সময় থেকে চালু হয়েছিল। এরপরে জিজ্ঞেস করে তোমাকে যে 2011 সালের যে সেন্সাসটা ছিল, 2011 সালের যে সেন্সাসটা ছিল সেটা কততম? না স্বাধীনতার পর থেকে যদি জিজ্ঞেস করে সেটা আলাদা হবে, আর যদি টোটাল জিজ্ঞেস করে সেটা আলাদা হবে। 15তম সেন্সাস ছিল সেটা। ঠিক আছে, এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে স্বাধীনতার পরে জিজ্ঞেস করলে সেটা হয়ে যাবে সপ্তম। সপ্তম হয়ে যাবে, সপ্তম হবে স্বাধীনতার পরে। স্বাধীনতার পর যদি জিজ্ঞেস করে সেটা হয়ে যাবে সপ্তম। আর যদি তোমাকে জিজ্ঞেস করে এখানে যে 15তম, এটা কততম হয়ে যাবে? না 15তম। ঠিক আছে, আর সপ্তম হয়ে যাবে স্বাধীনতার পর। তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হবে? না 1971 সালে এর প্রথম লোকগণনা শুরু হয়েছিল। 1871 সালে প্রথম সেন্সাস শুরু হয়েছিল। পরের প্রশ্ন দেখো কি বলা আছে। দেখো জিকের কোশ্চেন শেষ হয়ে গেছে, এগুলো ম্যাথের কোশ্চেন। ম্যাথের কোশ্চেনগুলো আজকে আমরা করে নেব। কি বলা আছে, স্থায়ী আমানতের উপর পোস্ট অফিস 12% সুদ দেয়। এক ব্যক্তি 5 বছর পরে মেয়ের বিয়ের সময় 12,800 টাকা সে পেতে চায়, তাহলে সে কত টাকা জমা রাখতে হবে তাকে? তাহলে এখানে দেখো 12% সুদের হারে সে কত টাকা 5 বছরের জন্য রাখাবে নাকি? 5 বছরের জন্য যদি সে রাখে তাহলে তার পার্সেন্টেজ কত হয়ে যাচ্ছে? 5 12 60%। সরল সুদের কথা বলা আছে। তাহলে 60% যদি তার সুদ হয়, তাহলে সুদ প্লাস আসল কত হয়ে যাচ্ছে দেখো তো? 100 প্লাস 60 অর্থাৎ 160ই হচ্ছে সুদ প্লাস আসল। আর সেটা সমানই তার দেওয়া আছে, সে তুলতে চায় কত টাকা? এত টাকা। তাহলে এখান থেকে আমরা 100% যদি বের করে দিই তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। 100% সমান কত হয়ে যাবে? 100% সমান কত হবে? এখানে 0 0 একটা কেটে দাও, দেখো 16 দিয়ে এটা কেটে যাবে। 16 8 এ 6 8 এ 48, 8 একে 8 4 এ 12, 80 হচ্ছে। তাহলে 8000 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 8000 হবে কারেক্ট, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ডি হবে কারেক্ট। পরেরটা দেখো কি বলা আছে। বলা আছে একটি গোলাকার পার্কের ব্যাস হচ্ছে 40 মিটার। ব্যাস 40 মিটার। পার্কটির বাইরের চারপাশে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। প্রতি বর্গমিটার 7 টাকা হিসাবে রাস্তাটি বানতে কত খরচ পড়বে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে একটা গোলাকার পার্ক আছে 40 মিটার যার ব্যাস। তাহলে পার্কটা হচ্ছে এরকম টাইপের গোলাকার। তার ব্যাস দেওয়া আছে কত মিটারের? না 40 মিটার তার ব্যাস দেওয়া আছে, 40 মিটার। তাহলে তার ব্যাসার্ধ কত হবে বলো তো? এর ব্যাসার্ধ কত হবে? এর হাফ হবে। এর হাফ হবে। ঠিক আছে, অর্থাৎ সেটা কত হয়ে যাবে? 20 হবে। তাহলে আর সমান আমরা পেয়ে গেলাম 20। এরপরে দেখো আরেকটা কি আছে, আরেকটা আছে তোমার যেটা বলেছে এর বাইরে একটা রাস্তা আছে। তাহলে এর বাইরে যদি একটা রাস্তা আমি আঁকি এরকম, তাহলে তার তার আবার চওড়া দেওয়া আছে কতটা? না সেটা হচ্ছে 5 মিটার চওড়া। এটা আবার 5 মিটার চওড়া। এটা যদি আবার 5 মিটার চওড়া হয়ে যায় তাহলে টোটাল কত হচ্ছে দেখো তো? এদিকে 20 ছিল, সঙ্গে এখানে আবার 5। তাহলে এখানে যদি 5 হয়ে যায়, 20 আর 5 এ কত হয়ে যাবে? 25 হবে। ঠিক আছে, অর্থাৎ যদি বড় বৃত্তের, দেখো ছোট বৃত্তের আর সমান কত হয়ে যাবে? 20 হবে। ছোট বৃত্তের আর সমান কত হয়ে যাবে? 20 হবে। আর বড় বৃত্তের যে আর হবে, ক্যাপিটাল আর যেটা হবে সেটা কত হবে? 20 প্লাস 5 সমান 25 হবে। তাহলে এর যে ভেতরের যে ক্ষেত্রফল হবে তার ক্ষেত্রফল থেকে
সরি, বাইরের ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে আমরা এই যে মাঝখানের জায়গাটা আছে এটা পেয়ে যাব। এটা তো পাবো। এটা আমরা কখন পাবো? যদি আমরা বড় ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলটাকে বিয়োগ করে দিই। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করতে যাই কি আসছে দেখো তো? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার থেকে হয়ে যাবে পাই আর স্কোয়ার। এটাই হবে রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে? অর্থাৎ এখান থেকে যদি আমরা পাইকে কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে তোমার আর স্কোয়ার মাইনাস এটা। এটাই তো পড়ে থাকবে। তাহলে এখানে যদি আমরা করি আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এরপরে এটাকে যদি আমরা সূত্রে ভেঙে দিই, ভাঙতে পারি, দেখো পাই ইন্টু কি হয়ে যাবে? পাই ইন্টু, দেখো পাই ইন্টু আর প্লাস আর একটা হবে, আর একটা হবে আর মাইনাস আর। এরপরে দেখো পাইকে আমরা লিখতে পারি 22-এর 7 লিখা যাবে। আর প্লাস আর যদি হয় সেটা কত হয়ে যাবে? দেখো আর প্লাস আর মানে হচ্ছে তোমার, আর প্লাস আর মানে হচ্ছে দেখো 25 আর 20 অর্থাৎ হয়ে যাবে তোমার 45। 45 হবে এটা। আর একটা কত হয়ে যাবে? দেখো 5 হয়ে যাবে। বিয়োগ করে দিলে 5 হয়ে যাবে। এটাই হবে। এরপরে দেখো উপরে গুণ করে দাও আর নিচে দেখো 7 দিয়ে কাটবে কি এটা? 7 দিয়ে তো কাটছে না। 7 দিয়ে কাটবে কি? না, কাটবে না। তাহলে এরপরে দেখো তোমায় খরচ জিজ্ঞেস করেছে। ঠিক আছে? খরচ জিজ্ঞেস করেছে। তাহলে খরচ যদি আমরা 7 গুণ করি তখন দেখো কেটে যাবে 7টা। কাটবে। তাহলে এরকম ভাবে লিখে দাও এটাকে 22-এর 7 ইন্টু 45 ইন্টু 5 ইন্টু 7। দেখো এই 7টা এখন কেটে যাবে। কাটবে। তাহলে এরপরে দেখো তুমি করতে পারবে। পরে যদি তুমি গুণ করে দাও 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর একে 11। এটার সঙ্গে 45 গুণ হবে। দেখো 11-এর সঙ্গে 45 মানে 5 হবে, 5 4-এ 9 হবে। এটা হয়ে যাবে তোমার 4। 4950 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন অপশন এ সি হয়ে যাবে কারেক্ট। 4950 সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো কি বলা আছে? এ এর 2-এর 3%, এ ইন্টু 2/3 সমান কি হবে? না বি ইন্টু 75% মানে হচ্ছে তোমার 3/5। এটাই হবে। তাহলে এ বাই বি সমান কি হয়ে যাচ্ছে দেখো তো? এ বাই বি সমান হয়ে যাবে তোমার, এদিকে 3-এর 5 থাকবে, এটা এদিকে গেলে 3 উপরে যাবে, নিচে 2 আসবে। তাহলে কত হয়ে যাবে দেখো? 9/10। 3.4 এটা 4 হবে। এটা কত হবে? এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 4, 4 দুগুণে 8। তাহলে 9/8 অর্থাৎ 9:8 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 9:8 হবে কারেক্ট। এটা হবে কারেক্ট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে কারেক্ট। পরেরটা দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি কোণ দেওয়া আছে 108 ডিগ্রি, বাহুর সংখ্যা কত? এটা তোমাদের ভুল দেওয়া ছিল, আমি ঠিক করে দিয়েছি। এখানে দেখো 100, ওখানে 180 দেওয়া ছিল। 180 দেওয়া থাকলে তো অঙ্কই হবে না। তাহলে এখানে কি বলা আছে? প্রতিটি কোণ দেওয়া আছে 108 ডিগ্রি, অর্থাৎ এখানে অন্তঃকোণের কথাই বলা আছে। তাহলে এখান থেকে আমরা বহিঃকোণ বের করে নেব। বহিঃকোণ যদি হয়, বহিঃকোণ কত হবে বলো তো? 180 থেকে এটাকে বিয়োগ করে দাও। 180 থেকে 108কে বিয়োগ করে দিলে কত হয়ে যাবে? 72 ডিগ্রি। এটা হচ্ছে বহিঃকোণ। আর আমরা কি জানি? না হচ্ছে 360। 360 ডিগ্রি বাই হচ্ছে বাহুর সংখ্যা। বাই যদি বাহুর সংখ্যা হয় সমানই কি হয়ে যায়? না বহিঃকোণের সমান হয় সেটা। কার সমান হয়? বহিঃকোণের সমান হয়। তাহলে 360 ডিগ্রি বাই বাহু সমানই কি হবে? না বহিঃকোণ। বহিঃকোণ হচ্ছে 72 ডিগ্রি। এখানে দেখো 0 0 72 দিয়ে এটা কাটবে কি? কাটবে। দেখো 36 দুগুণে 72 কাটছে। এখানে 10 হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 36 2-এ 72। 2 5-এ 10, দেখো 5। তাহলে এখানে বাহু সমান কত হয়ে যাবে? না 5টি। 5টি হবে কারেক্ট অ্যান্সার। 5টি হয়ে যাবে কারেক্ট। পরেরটা দেখো কি বলা আছে? কোন পরীক্ষায় 12,000 জন পরীক্ষার্থীর 1/3 এটা তোমাদের ভুল দেওয়া আছে। পরেরটা দেখো কি বলা আছে? আসল ও তার 5 বছরের সুদের সমষ্টি হচ্ছে 306 টাকা। সুদ আসলের 9-এর 15 হলে সুদ কত টাকা হবে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। কি বলেছে? না আসল আর তার 5 বছরের সুদের সমষ্টি এটা দেওয়া আছে। আর সুদ আসলের এত অংশ বলা আছে। আছে।
তাহলে যদি আমরা এখানে আসল যদি আমরা এক্স ধরে নিই, আসল যদি আমাদের এক্স হয়, ঠিক আছে, এটা হচ্ছে আসল। আসল যদি আমাদের এক্স হয়, তাহলে এখান থেকে আমরা সুদ বলতে পারবো, সুদ কত হবে? সুদ আমরা বলতে পারবো সেটা হয়ে যাবে 9x/15। এটাই তো লেখা আছে, 9-15। তাহলে এখানে দেখো আমরা যদি যোগ করে দিই সুদ আসলকে, এক্স প্লাস 9x/15, সেটা সমানই হবে তোমার 306। এখানে দেখো 15x+9 উপরে আসবে যোগ করলে, আর নিচে 15 থাকবে ইন্টু, এটা হয়ে যাবে সমান এটা। এরপরে দেখো এখানে 9, 15 আর 9 কত হবে? 15 আর 9 24 হবে। 24x/15 সমান সেটা হয়ে যাবে 306। 24 দিয়ে কাটো এটাকে, 4 4 16, 24 1 24 হবে 66। যাবে কি না? যাচ্ছে না তো। সরি, এটা 25, এটা 25 ছিল, 25 25, এটা 25 ছিল, হ্যাঁ, এটাকে 25 করো। এটা যদি 25 হয় তোমার, উপরে কত চলে আসবে? 25+9x, 25+9x মানে কত হচ্ছে দেখো, 34 হচ্ছে। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার 34। 34x/25 সমান হয়ে যাবে তোমার 306। এরপরে দেখো কাটবে, এটা 34 দিয়ে এটা কেটে যাবে, দেখো 4 9 36, 3 9 27, হ্যাঁ 9 দিয়ে কাটবে, দেখো x সমান কত হয়ে যাবে না 225, এটা হবে। তাহলে x সমান, এটা তো আমরা আসল ধরেছিলাম, তাহলে সুদ কত হবে বলো তো? সুদ কত হবে? সুদ দেখো, তুমি এটা থেকে এটাকে বিয়োগও করে দিতে পারো 306 থেকে, বা 306 থেকে বিয়োগ করে দিতে পারো, বা এখানে তুমি বসাতে পারো। দেখো 9/25 ইন্টু 225, এটা তো কেটে যাবে, আমরা বুঝতে পারছি 9 দিয়ে কাটবে। তাহলে 9 9 81 হবে কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে কারেক্ট, সি হবে কারেক্ট। পরেরটা দেখো কি বলা আছে। বলা আছে এক ব্যক্তি কোনো দ্রব্য 20% লাভে বিক্রি করলো, 20% লাভে বিক্রি করলো, সেটির ক্রয় মূল্য যদি 10% কম হতো, আবার বিক্রয় মূল্য যদি 12 টাকা কম হতো, তাহলে তার লাভ 25% হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? তাহলে এটাও খুব একটা সহজ অঙ্ক। তোমরা যদি দেখো ভালো করে, এটাও খুব সহজ অঙ্ক। কেমন করে করবে বলো তো? কি বলা আছে দেখো, 20% লাভে সে বিক্রি করেছে। তাহলে আমরা যদি প্রথমেই সিপি বা ক্রয় মূল্য তার আমরা ধরে নিই যদি 100, তাহলে সেটাকে সে বিক্রি করবে, সেলিং প্রাইস কত হয়ে যাবে? দেখো, সেটাকে সে বিক্রি করলে 20% লাভে, অর্থাৎ সে 120 টাকাতে বিক্রি করেছে। এরপরে বলা আছে যে বিক্রয় মূল্য যদি তার 12 টাকা কম হয়ে যেত, বিক্রয় মূল্য 12 টাকা কম, তাহলে এখন তার, না, ক্রয় মূল্য 10% কম হচ্ছে প্রথমে, তাহলে ক্রয় মূল্যকে 10% কমিয়ে দাও। এটা যখন -10% হবে, তখন তার নতুন যে ক্রয় মূল্যটা হবে সেটা কত হবে বলো তো? সেটা হয়ে যাবে তোমার 90 হবে, এটা নতুন ক্রয় মূল্য। এরপরে দেখো, এর বিক্রয় মূল্য কি হচ্ছে? বিক্রয় মূল্য 25%, হ্যাঁ 12 টাকা কমে যাচ্ছে। তাহলে বিক্রয় মূল্য 12 টাকা যদি কমে যায়, টাকায় কমছে 12 টাকা, তাহলে 12 টাকা যদি কমে যায়, এটা হয়ে যাবে তোমার 108 টাকা। 108 টাকা হয়ে গেছে। এরপরে তোমাকে বলেছে, তাহলে তার 25% লাভ হতো বলা আছে নাকি? সরি, তাহলে এরকম ভাবে করবে না। এখানটা দেখো, তুমি এটা বের করে নাও, 90 ধরে এর বিক্রয় মূল্যটাকে বের করে নাও। 90 ধরে আমরা কি করব, এর বিক্রয় মূল্যটাকে যদি আমরা বের করে দিই, দেখো কি বলেছে না, এখানে তার 25% লাভ হবে বলা আছে। 25% যদি তার লাভ হয় বা প্রফিট হয়, তাহলে এর বিক্রয় মূল্য কত হবে 90 টাকা অনুসারে? 90 ইন্টু 125/100, এটাই তো হবে, সমান কত হয়ে যাবে বলো তো? দেখো 90 ইন্টু, এখানে আছে 5 আর নিচে আছে 4, 25 দিয়ে কাটবো আমরা এটাকে, 25 দিয়ে কাটলে এরকম হয়ে যাবে। এরপরে দেখো আবার কাটবে, 2 দিয়ে কেটে দাও এটাকে, 2 দুগুণে 4, এটা হয়ে যাবে 45। ঠিক আছে, তাহলে 45 5-এ কত হচ্ছে বলো তো? 45 5-এ, 5 5-এ 25, 25 4 5-এ 20, 21 22, 225 হয়ে যাবে, 225/2, এটা হবে। তাহলে এটাকে যদি আমরা পয়েন্টে নিয়ে যাই, কত হয়ে যাবে বলো তো? পয়েন্টে নিয়ে গেলে 112.5। ঠিক আছে, এই টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য।
তাহলে তার বিক্রয় মূল্য ছিল 120, সেখান থেকে তার হয়ে গেল 112.5। তাহলে কত কমেছে দেখো তো, কত ইউনিট কমেছে এখান থেকে এটা, না এখান থেকে এটা কমেছে 7.5। কত কমেছে 7.5। তাহলে 7.5 সমানই তার 12 টাকা। বিক্রয় মূল্যটা কত কম হতো, 12 টাকা কম হতো। তাহলে 7.5 সমানই হচ্ছে 12 টাকা। 7.5 সমান যদি তোমার 12 টাকা হয়, ঠিক আছে, এটা সমান যদি তোমার 12 টাকা হয়, এখান থেকে তোমাকে 100 সমান বের করতে হবে। 100 সমান কত হয়ে যাবে, না 12/7.5 ইন্টু 100, এটাই তো হবে, এটাই হবে। তাহলে এটার মান যদি তুমি বের করতে যাও কত হবে বলো তো, একটা জিরো এখানে বসিয়ে দাও, একটা জিরো এখানে বসিয়ে দাও। এরপরে দেখো 25 দিয়ে কাটবে, 3 পঁচিশে 75, 25 4 40, এবারে 3 4 12, 4 4 16, 160 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান এ হবে কারেক্ট, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো কি বলা আছে, বলা আছে যে একজন পুরুষ আর স্ত্রীলোকের মধ্যে 180 টাকা ভাগ করে দেওয়া হলো। পুরুষ ও স্ত্রীলোকের প্রাপ্য মোট অর্থের অনুপাত 5:4, কিন্তু প্রত্যেক পুরুষ ও স্ত্রীলোকের প্রাপ্য অর্থের অনুপাত 3:2। পুরুষের সংখ্যা কত সেটা তোমাকে বের করতে বলেছে। এটা কেমন করে করবে, দেখো আমরা যদি ধরে নিই যে পুরুষ আছে এক্স, কত আছে, পুরুষ আছে তোমার এক্স, আর স্ত্রী আছে তোমার ওয়াই, স্ত্রী আছে ওয়াই। এরপরে দেখো কি হয়ে যাবে, না প্রত্যেকের 3 টাকা করে পেলে মোট পুরুষে পাবে কত টাকা, 3x টাকা। আর প্রত্যেকে যদি 2 টাকা করে পায় স্ত্রী, যদি ওয়াই জন থাকে কত হয়ে যাবে, 2y টাকা। এই যে অনুপাতটা, এটাই হচ্ছে তাদের মোট অর্থের অনুপাতের সমান, যে প্রাপ্য অর্থ যেটা আছে 5:4। এরপরে 3x/2y সমানই হয়ে যাবে 5/4 হবে। এরপরে দেখো x/y সমান কি হয়ে যাবে, x/y সমান কি হবে, না 5 এর সঙ্গে এখানে 2 গুণ হবে, আর এখানে 4 এর সঙ্গে 3 গুণ হবে। তাহলে এটা হয়ে যাবে 5 দুগুণে 10, 3 4 12। এটাকে কাটাকুটি করে দাও, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এটা হয়ে গেল। তাহলে 5 আর 6, যদি ছেলে থাকে তোমার 5 জন, মহিলা থাকবে তোমার 6 জন। তাহলে 6 আর 5-এ 11, কত অনুপাত হচ্ছে দেখো, 6 আর 5-এ 11। তাহলে এই 11 অনুপাত সমানই তোমার দেওয়া আছে কতজন, কতজন 66 জন। কতজন দেওয়া আছে, 66 জন। তাহলে এখান থেকে 1 অনুপাত সমান হয়ে যাবে 6 জন। 1 অনুপাত সমান যদি 6 জন হয়, এখান থেকে তুমি বলে দিতে পারবে ছেলে আছে তোমার 60 জন, আর মেয়ে আছে তোমার 72 জন। এখানে আছে 60 জন, আর এখানে আছে তোমার, কি হয়ে গেল এটা, 60 কি করে হবে, আমরা তো এখানে বসাবো 5 এর জায়গায়। তাহলে দেখো 5 কি হয়ে যাবে, না 5 6 30, 30 জন, আর এটা হয়ে যাবে তোমার 6 6 36 জন। ঠিক আছে, তাহলে 30 জন আর 36 জন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে কারেক্ট, বি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 3:2, আর ক্ষেত্রফল দেওয়া আছে 11094 বর্গমিটার। প্রতি মিটার 2.5 টাকা হিসাবে ওই জমি বেড়া দিতে কত টাকা পড়বে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে এটা, তাহলে দৈর্ঘ্য যদি 3x হয়, যদি 3x হয়, প্রস্থ কত হয়ে যাবে, 2x হবে। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে, না ক্ষেত্রফল তোমার হয়ে যাবে, ক্ষেত্রফল 3 দুগুণে 6 এক্স স্কোয়ার, এটা সমান কত হবে, না 11094। এরপরে এক্স স্কোয়ার সমান কত হয়ে যাবে, দেখো 6, 6 দিয়ে কাটবে এটা, 6 একে 6, 6 4 10, 6 5 11, 5 6 8 48, 50, 2 4 6 24, 4 6 24, 24 আর 5 54, 6 9 54, এটা হচ্ছে 1849। এরপরে x সমান কত হয়ে যাবে, x সমান হবে √1849। দেখো এটা তোমার কার কার মধ্যে থাকবে, 40 আর 50-এর মধ্যে থাকবে। 40 আর 50, শেষে 9 আছে, হয় 43 হবে, না হয় 47 হবে। দেখো 40 হচ্ছে 1600-র কাছে, ঠিক আছে, তাহলে এটা 1600-র কাছে আছে, তাহলে এটা 43 হবে, 49 হবে না। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি এটা হচ্ছে 43 স্কোয়ার। তাহলে এটা 43 যদি হয়, তুমি এখান থেকে বলতে পারো দৈর্ঘ্য কত হবে, 3 3 9,
বা এই দুটোকে, আচ্ছা তোমায় কি জিজ্ঞেস করেছে না পরিসীমা জিজ্ঞেস করেছে। তাহলে পরিসীমা দেখো, বেড়া মানে হচ্ছে পরিসীমা। পরিসীমা যদি তোমাকে বের করতে হয় ৩ আর ২ এ ৫, দুটো অনুপাতকে যোগ করে এটাকে গুণ করে দাও, তাহলে কত হয়ে যাবে? ৩ ২ এ ৫, 5 ইন্টু 43, তাহলে ৩ ৫ এ ১৫, ৪ ৫ এ ২০ আর ১ এ ২১। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার কি না পরিসীমা হচ্ছে এটা। এরপরে দেখো পরিসীমা যদি এটা তোমার হয়, এরপরে তোমাকে বেড়া দিতে হবে। বেড়া দেওয়ার জন্য তোমাকে প্রত্যেক মিটারে কত টাকা করে লাগছে? না হচ্ছে 2.5 টাকা, ২.৫ টাকা করে, নাকি? তাহলে মোট যে খরচটা হবে সেটা হবে ২১৫ ইন্টু 2.5 মানে হচ্ছে 5/2। এটা তুমি গুণ করে দাও উপরে, ৫ ৫ এ ২৫, ৫ একে ৫, ৬ ৭, ৫ দুগুণে ১০ বাই 2 সমান কত হয়ে যাবে দেখো? এটা হয়ে যাবে ৫৩৭, ৫৩৭.৫। এই টাকাটা হবে এর, এখানের অপশান মিলবে না। তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। এই টাকাটা খরচ হবে। পরের প্রশ্ন দেখো, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের দ্বিগুণ। এটা বর্তমান বয়সের কথা দেওয়া আছে। তাহলে এটা যদি পিতা যদি এদিকে লিখি আমি পিতা, আর এখানে যদি পুত্র লিখি, কি বলা আছে? পিতার বয়স দ্বিগুণ বর্তমান বয়স, পিতার বয়স দ্বিগুণ পুত্রের, তাহলে 2:1 অনুপাতে আছে। এরপরে কি বলা আছে না আগে পিতার 14 বছর আগে, 14 বছর মাইনাস করে দাও, পিতার বয়স কি ছিল? 3 গুণ ছিল, 3 গুণ এটা একই ছিল, তাহলে এখানে কি হয়ে যাবে? এটা, নাকি? এরপরে দেখো কি বলা আছে, এরপরে বলা আছে যে এদের বর্তমান বয়স কত হবে। আমরা কি করব? আড়াআড়ি গুণ করব। এখান থেকে অনুপাত আমরা বের করতে হয় কেমন করে জানি। কেমন করে বের করতে হয়? এটার সঙ্গে এটাকে গুণ করব, এটার সঙ্গে এটাকে গুণ করে বিয়োগ করে দেবো। দেখো ৩ একে ৩, ৩ ২ একে ২, বিয়োগ করলে কত হয়ে যায়? ১ হয়। তাহলে ১ অনুপাত আর দিয়ে লিখছি রেশিও, ঠিক আছে? আর এর কোনো মানে নেই এখানে, এমনি লিখছি অনুপাত বোঝাতে। তাহলে ১ অনুপাত সমান কি হয়ে যাবে না এখানে ১৪র সঙ্গে এই ১ গুণ হবে, এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, আর এই ১৪র সঙ্গে এই ২ গুণ হবে। এরপরে কি বলা আছে দেখো, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, একই চিহ্ন থাকলে বিয়োগ হবে গুণ করার পরে। তাহলে আমরা প্রথমে বিয়োগই করে নিই ২ থেকে ১ কে। এটা যদি আমরা প্রথমে বিয়োগই করে নিই তাহলে কত হচ্ছে দেখো তো? হচ্ছে। তাহলে ১৪ একে ১৪ই হবে। ১ অনুপাত সমান কত হয়ে গেল? ১ অনুপাত সমান হয়ে গেছে ১৪, নাকি? ১ অনুপাত সমান কত হয়ে গেছে? না ১৪ই হয়েছে। এটা ভুল হলো কোথাও। এটাকে এরকম ভাবে করো। পিতা পুত্রের বর্তমানটাকে উপরে লিখো যেরকম লিখছিলে, এখানে লিখো ২, এটা ১, 2:1 হয়েছে। এরপরে দেখো কি হয়ে যাবে না এটা বলা আছে যে ৩ গুণ হবে, নাকি? ৩ গুণ হয়ে যাবে, 3:1 হবে। যখন এটাকে থেকে কত বিয়োগ হয়ে যাবে? ১৪ বিয়োগ হবে। যখন ১৪ বিয়োগ হবে, এরপরে দেখো এটা হয়ে যাবে ২ একে ২ আর ৩ একে ৩, বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে কত হয়ে যাবে না ১ অনুপাত হবে। ১ অনুপাত সমান কি হবে? এখানে ১৪ আছে, এখানে ১৪ আছে, এর সঙ্গে এই ১ গুণ হবে, এর সঙ্গে এই ৩ গুণ হবে, গুণে বিয়োগ হয়ে যাবে। তাহলে ১৪, এখানে দেখো প্রথমে বিয়োগ করে দাও, ৩ থেকে ১ কে বিয়োগ করে ১৪ র সঙ্গে গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে ২৮। তাহলে ১ অনুপাত সমান যদি ২৮ হয়, এখান থেকে বলতে পারো যে ২ অনুপাত সমান কত হবে? ২৮ দুগুণে ৫৬, কত হবে? ৫৬। আর এটা কত হয়ে যাবে? ২৮ একে ২৮। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন এ হবে কারেক্ট। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো কি বলা আছে, যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ১৬/৩ সেন্টিমিটার, সরি এটা ১৬/৩ নয়, এটা ১৬√3, ১৬√3 সেন্টিমিটার, তার ঘনফল কত সেন্টিমিটার হবে সেটা তোমাকে বের করতে বলেছে। এটা √3 করবে, ১৬√3, এখানে কর্ণ দেওয়া আছে তোমার 16√3, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি তুমি ঘনফল বের করতে যাও, প্রথমে বাহু বের করতে হবে। বাহু সমান কি হয় আমরা জানি, কর্ণ সমান হয় a√2, আর এই হচ্ছে বাহু, তাহলে বাহু হয়ে যাবে 16।
বাহু তোমার যদি 16 হয় তার ঘনফল কত হবে? দেখো দুটোই সেমিতেই দেওয়া আছে। তাহলে এককের কোনো ঝামেলা নেই। তাহলে ঘনফল হয়ে যাবে 16 × 16 × 16। তাহলে কত হচ্ছে দেখো 6 × 6 = 36, 6 × 6 = 36, শেষে তো 6 থাকবে। তাহলে পুরোটাই তোমাকে গুণ করতে হবে, না হলে 16 এর কিউব যদি মনে থাকে তুমি ডাইরেক্ট লিখে দিতে পারো। কি হবে দেখো 256 তো আমরা জানি 16 16 গুণ করলে হয়। সঙ্গে এটা গুণ করলে 256। এরপরে 256 এর সঙ্গে কত গুণ করতে হবে? 16 কে গুণ করতে হবে নাকি? তাহলে 16 কে যদি আমরা গুণ করে দিই কত আসছে? 6 × 6 = 36, 5 × 6 = 30, 3 × 33, 6 × 2 = 12, 3 × 15, 6, 5, 2 যোগ করে দাও। দেখো 6 হচ্ছে, 6 × 3 = 9 হচ্ছে, 5 × 5 = 10, 2 × 1 = 3, 1 × 4, 4096 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে কারেক্ট। বি হয়ে যাবে কারেক্ট। পরেরটা দেখো কি বলা আছে? 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 7। অঙ্কদ্বয়ের সমষ্টি 7 আর সংখ্যাটির অঙ্কদ্বয়ের যদি স্থান পরিবর্তন করা হয়, যে সংখ্যাটা পাওয়া যায় তা আগের থেকে 9 বেশি হয়। আগের থেকে 9 বেশি হয়। তাহলে এখানে বলেছে সংখ্যাটি কত হবে? তাহলে 2 অঙ্ক বিশিষ্ট কতগুলো অঙ্ক আছে? 2টো অঙ্ক আছে। কোনো একটা সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি দেওয়া আছে 7, 7 দেওয়া আছে। তার মানে এখানে বলতে পারি যে 2, তুমি অপশন টেস্ট করে নাও এখানে। দেখো 4 আর 2 যোগ করলে কত হচ্ছে? 6 হচ্ছে, তাহলে এটা তো হবেই না। 4 3 দেখো 7 হচ্ছে, এখানে দেখো 4 4 8 হচ্ছে, এটাও হবে না। এখানে দেখো 5 4 9 হচ্ছে, এটাও হবে না। তাহলে হচ্ছে তো একটা অপশনেই যোগ করলে। তাহলে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, বি হয়ে যাবে কারেক্ট। অঙ্ক করারই দরকার নেই এখানে। পরেরটা দেখো কি বলা আছে? শতকরা কত হারে সুদ কোনো টাকা 10 বছরের সুদের সবৃদ্ধি মূলের 2/5 অংশের সমান হবে? এটা কেমন করে করবে বলো তো? দেখো এটা যখন তুমি করতে যাবে এখানে তোমাকে ধরে নিতে হবে যে মনে করি যদি আমরা আসল পি ধরি আর সুদের হার যদি আর ধরতে পারি, তাহলে দেখো এটা কি হয়ে যাবে 10 বছরে 10 ইয়ারে কত হয়ে যাবে এটা সেটা সুদ কত হবে না পি আর ইন্টু 10/100 অর্থাৎ হয়ে যাবে তোমার PR/10 এত টাকা হচ্ছে সুদ। যদি আমাদের আসল পি হয় আর সুদের হার যদি আর হয়, সেটা 10 বছরে হয়ে যায়, সুদ হয় এই টাকাটা। ঠিক আছে? এরপরে কি বলা আছে? না এরপরে বলা আছে সবৃদ্ধি মূলের। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল কত হবে? যোগ করে দাও আসলের সঙ্গে। আসল তো পি ছিল, তার সঙ্গে PR/10 যোগ হয়ে যাবে। এটা হয়ে যাবে সুদ আসল। এরপরে কি বলা আছে? যে সুদটা হবে সেটাই সুদ আসলের 2/5 অংশের সমান হবে। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট শর্ত লিখে দিতে পারি। এখান থেকে আমরা ডাইরেক্ট শর্ত লিখে দিতে পারি। কি শর্ত লিখব? না এখান থেকে লিখতে পারি যে PR/10 এটা হচ্ছে সুদ আর এটা হচ্ছে তোমার সুদ আসল। এই সুদ আসলের সঙ্গে আমরা কত গুণ করব? 2/5 গুণ করব, সেটা এর সমান হয়ে যাবে। হবে? এখানে দেখো 5 দিয়ে তুমি এটাকে কেটে দাও। ঠিক আছে? 5 দিয়ে এটাকে কেটে দাও। 5 দুগুণে 10। তাহলে কি হয়ে যাবে দেখো PR/2 সমান দেখো এখানে 2 যদি আমরা লিখি, এখান দিয়ে p দেখো কমন যাবে দুটো থেকে। তাহলে এখানে পড়ে থাকবে p ইন্টু 1 প্লাস r/100, 100 নয় 10, r/10। ঠিক আছে? r/10 হবে। এরপরে দেখো কি হয়ে যাবে? এরপরে দেখো p ক্যানসেল হয়ে যাবে। হবে? তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে r সমান, আচ্ছা r/2ই থাক। এটা কত হয়ে যাবে? 2 প্লাস 2r/10 এটা হবে। হবে তো? এরপরে দেখো 2 প্লাস 2r/10, এরপরে 2 এর সঙ্গে এটা কাটবে দেখো 5 দিয়ে। কাটলো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে r/2 সমানই হচ্ছে তোমার 2 প্লাস r/5। তাহলে r/2 সমান কি হচ্ছে? 5 দুগুণে 10 প্লাস r/5 এটাই হবে। তাহলে এখানে দেখো 5r সমান কি হয়ে যাবে? 5r সমান 20 প্লাস 2r। এখান থেকে দেখো 3r সমান কি হয়ে যাবে? 20। r সমান কত হয়ে যাবে? 20/3, 3 6 18, 6 পূর্ণ 2 3% হবে কারেক্ট অ্যান্সার। অপশন অপশন বি হবে কারেক্ট। বি হয়ে যাবে কারেক্ট। পরেরটা দেখো কি বলা আছে? এক ব্যক্তি প্রত্যেকটি 240 টাকা দরে 2টি সাইকেল বিক্রি করলো। তাতে একটিতে তার 25% লাভ হলো, অন্যটিতে 25% ক্ষতি হলো। তাহলে মোটের উপর তার কত লাভ বা ক্ষতি হলো? এই সকল ক্ষেত্রে সবসময় কি হবে? না ক্ষতিই হবে। সবসময় ক্ষতিই হবে। তাহলে এখানে তো ক্ষতি হবে, ক্ষতি হবে। তাহলে ক্ষতি হবে কিন্তু কত পার্সেন্ট হবে?
দেখো কি করব আমরা, না 25 -25 ইন্টু 25 বাই 100, এটাই তার ক্ষতি হবে। দেখো 25 এখানে দেখো 25 4 হবে, তাহলে এখানে পড়ে থাকলো কি -25/4, ঠিক আছে, -25/4। কি হয়ে গেল এটা আবার? এর অপশনও চেঞ্জ করা হয়নি। এটাও কি হবে, না 6 পূর্ণ এগুলো 1-এর 4 হবে, ঠিক আছে, 6 পূর্ণ 1-এর 4 হবে। তাহলে এটা হয়ে যাবে তোমার 4 6 24, 4 6 24 মাইনাস দেখো 4 6 24 1-এর 4, তাহলে এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। এটা 6 পূর্ণ 1-এর 4 হবে কারেক্ট, ঠিক আছে। এটার অপশনগুলো ঠিক করা হয়নি, এগুলো এগুলো বাই বাই কিছু একটা ছিল, পরে ঠিক করবো বলে করতে পারিনি। পরেরটা দেখো কি আছে, একজন বিধানসভা কেন্দ্রের ভোটারের 80% ভোট দিয়েছে আর বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়েছে। তিনি মোট ভোটের কত শতাংশ পেয়েছেন সেটা তোমাকে বের করতে হবে। তাহলে সে কি বলা আছে দেখো, প্রথমে তো বলা আছে সে 80% ভোট দিয়েছে সেখানে। টোটাল যদি 100% লোক থাকে সেখানে, ঠিক আছে, টোটাল 100% যদি লোক থাকে তার মধ্যে কতজন ভোট দিয়েছে, না 80% ভোট দিয়েছে। কত পার্সেন্ট? 80%। এরপরে এই 80%-এর মধ্যে বা এই 80-র মধ্যে 65% ভোট দিয়েছে। তাহলে 65% তোমাকে বের করতে হবে 80-র মধ্যে। তাহলে 80 ইন্টু 65/100। এরপর দেখো 5 13 65, 5 20-তে 100। এখানে দেখো 5 দিয়ে কাটবে, এটা 0 কাটবে, 2 4 8 হবে, 4 13 52। কতগুলো পেয়েছে তে? ভোট পেয়েছে 52টা। টোটাল যদি সে 52টা ভোট পায়, শতকরা মোট ভোটের, ঠিক আছে, মোট ভোটের সে কত পার্সেন্ট পেয়েছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো? দেখো 52টা সে ভোট পেয়েছে কার সাপেক্ষে? 100টার সাপেক্ষে, ইন্টু 100। তাহলে এটা তো 52% হয়েই যাচ্ছে এখান থেকে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 52%। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, সি হবে কারেক্ট। পরেরটা দেখো, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 15 মিনিটে কাঁটাটি কত সেন্টিমিটার পথ ভ্রমণ করবে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে এটা যদি একটা ঘড়ি হয় আমাদের, কি বলা আছে, না তার বলা আছে 7 সেন্টিমিটার সেটার ঘড়ির কাঁটা। আমরা ধরে নিচ্ছি এখান থেকে কাঁটাটা আছে, তাহলে এটা হয়ে যাবে যদি 7 সেন্টিমিটার হয়, এখান থেকে এত দূর পর্যন্ত যদি 7 হয়, তাকে 15 মিনিটে কতটা পথ যাবে সে? এতটা পথেই যাবে, নাকি? তাহলে যদি সে 60 ঘন্টা, সরি, 60 মিনিটে যদি সে একবার অর্থাৎ 360 ডিগ্রি ঘুরে যায়, তাহলে 15 মিনিটে কতটা ঘুরবে সে? 90 ডিগ্রি ঘুরবে। কত ডিগ্রি ঘুরবে? 90 ডিগ্রি ঘুরে যাবে। তাহলে 90 ডিগ্রি যদি ঘুরে যায়, কত সেন্টিমিটার পথ যাবে বলো তো? কত সেন্টিমিটার পথ যাবে? তাহলে প্রথমে 2πr বের করে নাও, তার যে পরিধি আছে পুরো পথটা সেটা বের করে নাও। তাহলে কত হয়ে যাবে? 2 ইন্টু 22-এর 7 ইন্টু আর হচ্ছে 7, 7 7 কেটে যাবে। কি বলা আছে এখানে? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এটা। তাহলে 44 সেন্টিমিটার হচ্ছে পুরো পথটা। এখান থেকে যদি আমরা স্টার্ট করি, পুরো একবার যদি ঘুরে সে 44 সেন্টিমিটার যাবে। তাহলে 15 ডিগ্রিতে সে পুরোটা 4/1 তো যাচ্ছে, নাকি? 4/1 যাচ্ছে। তাহলে সে কতটা পথ অতিক্রম করবে? এই 44-কে 4 দিয়ে ভাগ করে দাও। কারণ দেখো এটা তো একটা 4/1 হচ্ছে। তাহলে 4 দিয়ে ভাগ করে দিলে এটা কত হয়ে যাবে? 11 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে কারেক্ট। পরের প্রশ্ন দেখো, কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 21 সেন্টিমিটার হয়, বর্গক্ষেত্রের ভিতরে থাকা সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে দেখো, যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, এরপরে কি বলা আছে, না এর হচ্ছে ভেতরে একটা বৃত্ত আছে, এর ভিতরে একটা বৃত্ত আছে। এরপরে কি বলা আছে, না এই বৃত্তের, এই যে বৃত্তটা আছে এই বৃত্তের কি বলা আছে, না এই বৃত্তের ব্যাস বলা আছে, বা বাহুটা দেওয়া আছে, যাই হোক, বাহুর যেটা হবে সেটাই তার ব্যাস হবে, এটা 21 হবে। এরপরে দেখো এর যে আর হবে, অর্থাৎ বৃত্তের যে ব্যাসার্ধ হবে সেটা কত হবে? এখান থেকে যদি এখান পর্যন্ত দেখি আমরা, এটা কত হবে? 21/2 হবে, হবে। তাহলে 21/2 যদি হয়, এখান থেকে আমরা বলতে পারি যে এর ক্ষেত্রফল কি হয়ে যাবে, না পাই ইন্টু
আর স্কোয়ার, আর হচ্ছে তোমার এটা 21/2, তাহলে এটা হয়ে যাবে 22/7, 22/7 ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 21/2 ইন্টু 21/2, 7 3 21, দেখো 2 11 22 হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 3 একে 3, 3 দুগানে 6, এটা হয়ে যাবে 11, এটা হচ্ছে 2, তাহলে দেখো এটা কত হয়ে যাচ্ছে 6, 6 3 9, আর এটা হচ্ছে 6/2, ঠিক আছে। এটা হচ্ছে তার ক্ষেত্রফল, অর্থাৎ 3 দুগানে 6, ঠিক আছে, 4 দুগানে 8, তারপরে যাচ্ছে 9 16, 8 দুগানে 16, 348 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 348, 348 হয়ে যাচ্ছে। এটা তো 3 থাকবে, এটা 3 থাকবে দেখো, তাহলে এটা কত হয়ে যাবে না 3 4, 3 দুগানে 6 7 8 9, 4 দুগানে 8 9 13, এটা হয়ে যাবে 6 দুগানে 12, তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার 346.5। অপশন এ হবে কারেক্ট, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো কি বলা আছে, দুটি পাত্রে জল মিশ্রিত অ্যাসিড আছে, পাত্র দুটিতে জল আর অ্যাসিডের অনুপাত এটা, দুটো অনুপাত দেওয়া আছে, কি অনুপাতে মেশালে এর অনুপাত এটা হবে। এরকম অঙ্ক আমরা আগে করেছি, বলেছি যে টোটালটাকে সবসময় সমান করে দেবে। কি বলা আছে 3 4, আরেকটা দেওয়া আছে 2:3, এটাই দেওয়া আছে। তাহলে আমরা টোটালকে ম্যাচ করব, সমান করে দেবো। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2 একে 3, এটা হচ্ছে 4 3 7। এরপরে দেখো কি হবে না, এর সঙ্গে আমরা গুণ করব কিছু, আর এর সঙ্গেও কিছু গুণ করবো, এর সঙ্গে কিছু গুণ করবো। এখানে দেখো 5 আর 7 গুণ করতে হবে, 5 আর 7। এখানে দেখো কি গুণ করতে হবে, এখানে তোমার 3 আর 7 কে গুণ করতে হবে, এখানে গুণ করতে হবে তোমার 7 আছে, মানে 3 আর 5 কে, 3 আর 5 কে গুণ করতে হবে। দেখো এখানে কি হবে, 5 7 যে কোনো একটাকে ধরে নেবে, হয় জলকে না হয় অ্যাসিডকে, যে কোনো একটাকে ধরে নেব, ঠিক আছে। প্রথমটাকে যদি আমরা ধরি, সবগুলোর প্রথমটাকেই ধরবো। দেখো এখানে 5 7 গুণ হয়েছে, তাহলে এর সঙ্গেও তো 5 7 গুণ হবে, দুটোর সঙ্গেই গুণ হবে, এদিকেও গুণ হবে, কিন্তু এদিকেরটা আমার দরকার নেই, লিখবো না, ঠিক আছে। তাহলে এদিকটা কত হয়ে গেল দেখো তো, এদিকটা হয়ে যাচ্ছে তোমার 5 7 35 হচ্ছে। এরপরে দেখো এখানেও যে 3 5 গুণ করেছে, এটাও তো সবার সঙ্গে গুণ হবে, তাহলে এর সঙ্গেও গুণ হবে 3 5, 3 ইন্টু 5, তাহলে এটা কত হয়ে গেল দেখো, 3 5 15, 15 3 45, এটা 45 হয়ে গেল। এরপরে দেখো এটা যেটা আছে 3 ইন্টু 7, তাহলে এর সঙ্গে 3 ইন্টু 7 গুণ হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে 3 7 21, কত হবে 3 7 21, 21 দুগানে 42, তাহলে এটা কত হচ্ছে দেখো তো, এটা হচ্ছে তোমার 5 6 7, কত হচ্ছে 7, আর এটা হয়ে যাবে তোমার 3, তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার, এটাই হবে কারেক্ট। 3:7 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, সি হবে কারেক্ট। পরেরটা দেখো কি বলা আছে, দেখো একটি শহরের লোক সংখ্যা এত, যদি পুরুষের সংখ্যা 10% বাড়ে, স্ত্রীলোকের সংখ্যা 6% কমে, তবে শহরের লোক সংখ্যা একই থাকে। তাহলে লোক সংখ্যা একই থাকে মানে কি, এই যে পুরুষের যে 10% আর মহিলার যে 6%, সেটা সেম নিশ্চয়ই, নাহলে কি করে একই থাকবে। তাহলে দুটো যদি একই হয়, তাহলে আমরা লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে পুরুষের 10%, পুরুষের 10% সমানই হচ্ছে মহিলার 6%, তাহলে মেলের হচ্ছে 10% সমানই হচ্ছে যে ফিমেলের বা ওমেন্সের 6%। এখান থেকে দেখো 5 দুগানে 10, 3 দুগানে 6, তাহলে পুরুষ আর মহিলার যে অনুপাতটা সেটা তুমি পেয়ে গেলে। এরপরে কি বলা আছে দেখো 5 3 8, টোটাল কত হচ্ছে দেখো তো 8 হচ্ছে। এই 8 অনুপাত সমানই টোটাল যেটা দেওয়া আছে সেটা, 8 অনুপাত সমানই হচ্ছে তোমার 2000 না 20,000 এটা। তাহলে 1 অনুপাত সমান কত হবে, 8 দুগানে 16, 4 5 8 40 এটা। এরপরে এখান থেকে তোমাকে বলতে হবে যে ওই শহরে পুরুষের সংখ্যা কত, পুরুষ হচ্ছে 5, পুরুষের অনুপাত, আবার ভুল করে দিলাম দূর। দেখো এখানে কি আছে না, এখানের গুণটা আবার আমি ভুল করে দিয়েছি, এখানে চেঞ্জ হবে না, এটা দেখো এখানে তো চলে যাবে তোমার 3, আর এখানে চলে আসবে 5, তাহলে 5 আর 3 8 হবে,
এখানে ১ সমান যদি এটা হয় তাহলে মেন হচ্ছে ৩, ৩ সমান কত হয়ে যাবে? ৩ পঁচিশে ৭৫, ৭৫০০ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন অপশন বি হবে কারেক্ট। এটা হয়ে যাবে কারেক্ট। পরেরটা দেখো কি বলা আছে? ১৪,৬৬৯ ১৪,৬৬৯ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে প্রথমে এটাকে তুমি কি করে নাও? না এটাকে তুমি বর্গমূলে ভেঙে নাও। বর্গমূল যদি করে দাও যেটা ভাগশেষ পড়ে থাকবে সেটাই তোমার অ্যান্সার হবে। এখানে দেখো প্রথমে তো ১ দিয়ে যাবে, ১ একে ১, এটা হয়ে যাবে 4 6। এখানে ১ এর ডবলকে বসাও ২, এটা কত দিয়ে যাবে দেখো ২ দুগুণে ৪, ২ দিয়েই যাবে, তাহলে ২ এখানেও বসাও, ২ দুগুণে ৪, ২ দুগুণে ৪, ৪ ২ ৬। এরপরে দেখো 6 9, এখানে কি বসবে? এর সঙ্গে ২ যোগ করে দাও, অর্থাৎ হয়ে যাবে 24 নাকি? এটাই হবে। এরপরে দেখো এখানে কত বসবে? ৩ দিয়ে যাবে কি না, দেখো এখানে ১ দিয়ে যাবে, কত দিয়ে যাবে? ১ দিয়ে। তাহলে এটা যদি ১ দিয়ে যায় তোমার এটা হয়ে যাচ্ছে 241, কত হচ্ছে? 241 বিয়োগ করলে তুমি পেয়ে যাবে ৮, ৪ ২ এ ৬, ২৮। তাহলে ২৮ তোমাকে বিয়োগ করতে হবে। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো কি বলা আছে? ১৫০ মিটার দীর্ঘ একটা ট্রেন ৩০ সেকেন্ডে ৫০০ মিটার দীর্ঘ একটা সেতুকে অতিক্রম করে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সে ৬৫০ মিটার যায়, ৬৫০ মিটার যায় সে ৩০ সেকেন্ডে। আমরা বলতে পারি এটা। এরপরে বলা আছে ৩৭০ মিটার একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তাহলে ৩৭০ এর সঙ্গেও তো ১৫০ যোগ হবে। তাহলে এটা হয়ে যাবে 0, ৭ ৫ এ ১২ ২ হাতে ১, ৩ একে ৪ আর একে ৫। তাহলে ৫২০ মিটার যেতে তার কত সময় লাগবে? না ৩০/৬৫০ ইন্টু ৫২০। এখানে দেখো এটা 0 0 কেটে যাবে। ৫ ১৩ ৬৫, ৪ ১৩ ৫২, ৪০, ৫ ৮ ৪০, ৩ ৮ ২৪। তাহলে ২৪ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে কারেক্ট। সি হবে কারেক্ট। পরেরটা দেখো কি বলা আছে? ৩টি সংখ্যার গড় দেওয়া আছে ৭৭। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ আর দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়টির দ্বিগুণ। প্রথম সংখ্যাটি কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এটা কেমন করে করবে? এখানে দেখো ৩টা সংখ্যা আমরা ধরে নেব। একটা হচ্ছে ফার্স্ট, একটা সেকেন্ড আর একটা থার্ড। এরপরে এখান থেকে যদি আমরা দেখি ফার্স্টটা যদি কি হয়, কি বলা আছে না প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ। তাহলে এর দ্বিগুণ যদি এটা হয়, আর কি বলা আছে দ্বিতীয়টি তৃতীয়টির দ্বিগুণ। তাহলে তৃতীয়টাকে এক্স ধরো, এটা হয়ে যাবে তার দ্বিগুণ 2x, এটা হয়ে যাবে তার দ্বিগুণ 4x হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ৪ ২ ৬ একে ৭ নাকি? তাহলে 7x/3 এটাই গড় হবে তাদের। এটা যদি গড় হয় সেটাই ৭৭ এর সমান হবে। এখান থেকে দেখো ৭ দিয়ে কাটবে, ৭ 11ই ৭৭ হবে। এখান থেকে তুমি বলতে পারো যে x সমান কত হয়ে যাবে? ৩৩। x সমান কত হবে? ৩৩ হবে। x সমান যদি ৩৩ হয়, এটা হচ্ছে তোমার থার্ড সংখ্যাটা। ঠিক আছে? এটা হয়ে যাবে ৩৩। আর তোমাকে যদি বড় সংখ্যাটা জিজ্ঞেস করে এটা কত হবে বলো তো? প্রথমেরটা? অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো কি বলা আছে? এক ব্যক্তি কিছু মোরগ এক ব্যক্তির কিছু মোরগ আর গরু আছে। ওদের মাথার সংখ্যা যদি ৪৮ আর পায়ের সংখ্যা যদি ১৪০ হয়, মোরগের সংখ্যা কতগুলো আছে সেটা তোমাকে বলতে হবে। এটা কেমন করে করবে? দেখো আমরা প্রথমে ধরে নেব হয় তার ৪৮টা মাথা আছে মানে তো ৪৮টা প্রাণী সেখানে আছে। এটা আমরা বলতে পারি। প্রাণী আছে ৪৮টা। এরপরে আমরা ধরে নেব যে যদি শুধু মোরগই থাকে ৪৮টা, তখন তার পা কতগুলো হবে? ২ গুণ হয়ে যাবে। নাকি? কারণ মোরগের তো ২ টো করে পা থাকে। তাহলে ৮ দুগুণে ১৬, ৬, ৪ দুগুণে ৮ একে ৯, ৯৬। এরপরে দেখো যদি আমরা ধরে নিই যে ওখানে কি আছে না শুধু গরু আছে, তাহলে কি হবে? শুধু গরু যদি থাকে ৪৮টা গরু আছে, এক একটার পা হচ্ছে ৪। ৪ ৮ ৩২ এর ২ হাতে ৩, ৪ ৪ ১৬, ১৬ ৩ ১৯। ঠিক আছে? এরপরে দেখো এখানে যদি আমরা দেখি যে ওভারঅল হচ্ছে ১৪০টা। এখানে যদি তুমি এলিগেশন লাগাও কত হয়ে যাবে? এলিগেশন লাগালে দেখো এদিকে ৪ আর ৪ ৪৪ হবে। আর এদিকটা কত হয়ে যাবে বলো তো? এদিকটা হচ্ছে তোমার ৪০ আর ৮, ৪০। ধুর, এটা কত হচ্ছে দেখো তো? সরি, এটা তো ঠিকই ছিল।
এদিকটা কত হবে বলো তো? এদিকটা যখন তুমি দেখবে বিয়োগ করলে কত হবে? এটা থেকে যখন এটা তুমি বিয়োগ করবে পড়ে থাকবে তোমার ৫ ৪ ৯ ৫২। তাহলে দেখো এটা ১১ দিয়ে যাবে নাকি? তাহলে এটা দেখো ১১ দিয়ে যায়, না ১১ দিয়ে যাবে না। কত দিয়ে যাবে বলো তো? ৪ দিয়ে যাবে। ৪ ১৩ ৫২ হবে, ৪ ১১ ৪৪ হবে। এটা হবে নাকি? তাহলে এই অনুপাতে আছে। এখান থেকে আমরা যোগ করলে কত পাচ্ছি দেখো তো? যোগ করলে আমরা পাচ্ছি ৩ একে ৪ ২ ২৪। ২৪ অনুপাত সমান কত হচ্ছে? না ২৪ অনুপাত সমানই তোমার দেওয়া আছে পায়ের কতগুলো? না ৪৮ টা। ৪৮ টা জন্তু আছে সেখানে। তাহলে ১ সমান কত হয়ে যাবে? ২ হবে। দেখো ১৩ অনুপাত সমান কি হয়ে যাবে? না ১৩ অনুপাত সমান হবে, ১৩ অনুপাত সমান কি হবে? না ১৩ অনুপাত সমান হয়ে যাবে এখানে ১৩ দুগুণে ২৬। কত হবে? ১৩ দুগুণে ২৬। ঠিক আছে? এরপরে ১১ অনুপাত সমান কত হয়ে যাবে? ১১ দুগুণে ২২। ঠিক আছে? দুটো মনে রাখবে। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার কি? না এটা হচ্ছে মুরগি, এটা হচ্ছে তোমার মুরগি। আর এই দিকটা কত হয়ে যাবে? এদিকটা হচ্ছে তোমার গরু। তাহলে অপশন কি আছে? মোরগের সংখ্যা জিজ্ঞেস করেছে, অর্থাৎ ২৬টা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ডি হবে কারেক্ট। পরেরটা দেখো কি বলা আছে? একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় ১৫.৫ কিলোমিটার বেগে যায়। তাহলে অনুকূল মানে হচ্ছে ভি প্লাস ইউ, সেটা হয়ে যাচ্ছে কত? ১৫.৫। এরপরে কি বলা আছে? স্রোতের অনুকূলে, না এটা প্রতিকূলে দেওয়া আছে, তাহলে এটা প্রতিকূলে দেওয়া আছে, মাইনাস করো। আরেকটা কি দেওয়া আছে? অনুকূলে দেওয়া আছে, অর্থাৎ ভি প্লাস ইউ তোমাকে দেওয়া আছে। ভি প্লাস ইউ সমান তোমার বলা আছে ২১.৫। এখান থেকে দেখো যদি তুমি এটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে কি হবে? 2u তুমি পাচ্ছ দেখো, 2u সমানই কি হবে? দিকটাও বিয়োগ হয়ে যাবে দেখো। এটা তো ৫ ৫, এটা তো 0 চলে আসবে, এটা হয়ে যাবে ৬ ৫ এ ১১। কত হবে? ৬। তাহলে u সমান হয়ে যাচ্ছে তোমার কত? না ৩। u সমান যদি ৩ হয়, তোমাকে বলেছে স্রোতের বেগ, আর এটাই হচ্ছে u। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, সি হবে কারেক্ট। পরেরটা দেখো কি বলা আছে? এ একটি কাজ ২০ দিনে, বি এর সাহায্যে কাজটি ১৫ দিনে করে। তাহলে এ একা একটি কাজ ২০ দিনে করে দেয়, আর বি এর সাহায্য নিয়ে এ প্লাস বি মিলে তারা সেটাকে ১৫ দিনে করে দেয়। লসাগু আমরা ধরবো টোটাল ওয়ার্ক, যেটা হচ্ছে তোমার ৬০। এর এফিসিয়েন্সি বা ক্ষমতা কত হয়ে যাবে? এর ক্ষমতা হবে তোমার ৩ দুগুণে ৬ ৩। আর এ প্লাস বি এর ক্ষমতা কত হবে? ৪ ১৫ ৬০ ৪ হবে। এরপরে দেখো, এরপরে বলেছে যে বি একা কাজটি কত দিনে করতে পারবে। বি দেখো এর এর এফিসিয়েন্সি বা ক্ষমতা কত দেওয়া আছে? ৩ দেওয়া আছে। বি এর ক্ষমতা কত হবে তাহলে? ১ হবে। কারণ টোটাল তো ৪ আছে না? টোটাল ৪ আছে। তাহলে বি এর ১ এর এফিসিয়েন্সিতে সে ৬০ ইউনিট কাজ করবে। তার ৬০ দিন তো সময় লাগবেই। তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, বি হবে কারেক্ট। ঠিক আছে? তো এগুলোই ছিল আজকের ৫০টা কোশ্চেন, যেটা তোমাদের কর্মসংস্থান পত্রিকা থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে। টেলিগ্রামে পিডিএফ পেয়ে যাবে, সেখানে অবশ্যই তোমরা জয়েন করে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড নাইট।